চলো দেখো, আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সায়েন্স এবং ইভিএস পুরোটা মিলিয়ে, তো একদম প্রথমেই আমাদের জানার দরকার যেটা আছে সেটা পরিবেশ সংক্রান্ত, পরিবেশ, বায়ুমণ্ডল এবং তৎসংক্রান্ত সমস্ত বিষয়গুলো। তো আজকে আমরা প্রথম যে চ্যাপ্টার ওয়াইজ করব, তার জন্য আজকে প্রথম যে চ্যাপ্টার সেই পুরোটা আজকে আমরা কমপ্লিট করব এবং তার সঙ্গে সঙ্গে পাশাপাশি এমসিকিউ গুলোও করব, অর্থাৎ থিওরি প্লাস এমসিকিউ গোটাটা করব। একদম প্রথমেই চলে আসি, বেশ কিছু ডেফিনেশন আগে আমাদেরকে জেনে নিতে হবে। তো আজকে আমরা কি করব, পরিবেশ সম্পর্কে মুখ্য ধারণা, অর্থাৎ একদম যেটা প্রথম চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা আজকে আমরা করব। ওকে, তো দেখো, পরিবেশের মুখ্য ধারণা বলতে আমরা কি কি আজকে পড়বো? বায়ুমণ্ডলের গঠন পড়ব, পরিচলন স্রোত পড়ব, ঝড় সম্পর্কে পড়ব। ওকে, কালারটা একটু চুজ করে নিই। দেখো, তোমাদেরকে দুটো কথা বলে নিই। তোমাদের বিশেষ করে সায়েন্স পার্ট এবং ইভিএস পার্টের জন্য 3জন টিচার আছে, ঠিক আছে? কিন্তু মাঝে মাঝে আমিও একটু খবরদারি করব, ঠিক আছে? এবং তোমাদের যে ক্লাসগুলো আছে সেগুলো রেকর্ডেড এবং লাইভ ক্লাস মিলিয়ে দেওয়া হবে, এবং মাঝে মাঝে কিন্তু আমি কয়েকটা স্পেশাল ক্লাস নেবো, যেমন আজকে নিচ্ছি। তো যাই হোক, পরিবেশ কাকে বলে এই ডেফিনেশনটা আমরা সবাই জানি, যে কোনো প্রাণী বা উদ্ভিদ তার টোটাল জীবন চক্রের মধ্যে যেসব সজীব বা জড় উপাদান গুলোর দ্বারা প্রভাবিত হয় সেগুলোকেই বলি আমরা পরিবেশ। পরিবেশ দু রকম, পরিবেশ দু রকম, একটা হচ্ছে জড় আর একটা সজীব। একটা জড় উপাদান নিয়ে গঠিত, একটা সজীব উপাদান নিয়ে গঠিত। যেমন গাছপালা, কীটপতঙ্গ, পশু পাখি, এই সবগুলো, মানুষ, এগুলো সব সজীবের মধ্যে পড়ে। কিন্তু জড় উপাদান কোনগুলো? বায়ু, জল, মাটি, আলো ইত্যাদি। আচ্ছা, এরপর আমরা জানবো বায়ুমণ্ডল কাকে বলে। আমরা জানি পৃথিবীর বাইরে, পৃথিবীর বাইরে বেশ কয়েকটা স্তরে বিভক্ত থাকে বায়ুমণ্ডল। সেই বায়ুমণ্ডলে কি থাকে? নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদিগুলো থাকে। তার সঙ্গে সঙ্গে মনে রাখবে, এই যে বায়ুমণ্ডলটা পৃথিবী পৃষ্ঠের বাইরে প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত আছে। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ, এইখানটা মনে রাখবে, এটা এমসিকিউ পড়ে, যে পৃথিবী পৃষ্ঠের বাইরে 1600 কিমি পর্যন্ত কিন্তু বিস্তৃত হচ্ছে আমাদের এই বায়ুমণ্ডল, যেটা অদৃশ্য গ্যাসীয় আবরণ। এবং এটা কি করে, এটা যে শুধুমাত্র আমাদের শ্বাসকার্যে কাজে লাগে বা বিভিন্ন গ্যাসকে প্রোভাইড করে তা না, সূর্য থেকে যে, বিশেষ করে সূর্য থেকে বা মহাশূন্য থেকেও বলতে পারো, সূর্য থেকে যে ক্ষতিকারক রশ্মিগুলো আসে, ইউভি রে আসে, কসমিক রে আসে, কসমিক রে আসে, এই সবগুলোকে কিন্তু প্রোটেক্ট করে বা রক্ষা করে, এই বায়ুমণ্ডল রক্ষা করে। অ্যাকচুয়ালি বায়ুমণ্ডল পৃথিবীর বাইরে যে স্তরটা আছে সেটাকে বলি আমরা ওজোন স্তর, সেটাকে বলি আমরা ওজোন স্তর। ওজোনের সংকেত কি? O3। O3 অ্যাকচুয়ালি O2 আর O এর সংমিশ্রণ। প্রচন্ড প্রচন্ড যখন সূর্য তাপ থাকে, তখন ক্লোরিন কণা কি করে, অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, ঠিক আছে, দিয়ে সিএলও তৈরি হয়। সেই সিএলওটা আবার কি হয়, ওপর দিকে ওঠে এবং সেখানে আবার সূর্য রশ্মি পেয়ে সেটা ক্লোরিন এবং অক্সিজেন, জায়মান অক্সিজেনে পরিণত হয়। জায়মান অক্সিজেন মানে কি? ফ্রি মলিকিউল, ফ্রি মলিকিউল। এই ফ্রি মলিকিউলটা কি করে, অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় এবং অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে O3 গঠন করে, O3 গঠন করে, অর্থাৎ ওজোন গঠন করে। ফলে কি হয়, একটা ওজোন লেয়ার তৈরি হয়। এই যে ওজোন লেয়ারটা তৈরি হয়, এই ওজোন লেয়ারটা কিন্তু অনেক কারণে বিনষ্ট হয়ে গেছে এবং আমরা ওজোন হোল দেখতে পাই। অ্যাকচুয়ালি ওজোন হোল ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে যে সেখানে ওজোনের যে থিকনেসটা থাকার কথা, সেই থিকনেসটা থাকে না, কম থাকে। ওকে, সেটাকে আমরা ওজোন হোল বলে নাম দিই। অ্যাকচুয়ালি কোনো হোল বা গর্ত বা ছিদ্র নেই, সেখানে অ্যাকচুয়ালি O3 এর যে ডেনসিটি বা ঘনত্ব থাকার কথা সেটা কমে যায়, ফলে সেটাকে আমরা বলি ওজোন হোল। এই ওজোন হোলটার একটা বড় কারণ হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। এই এই এইটা কি করে, এ কি করে, এই অক্সিজেন, এটাকে ভেঙে অক্সিজেন এবং জায়মান অক্সিজেনে পরিণত করে। এই জায়মান অক্সিজেন কি করে, আবার একটা অক্সিজেনের সঙ্গে যুক্ত, অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত আবার O2 গঠন করে। ফলে O3 কিন্তু আলটিমেটলি ভেঙে যাচ্ছে। ফলে ইউভি রে, কসমিক রে, এগুলোকে কে প্রোটেক্ট করবে? যার জন্য গোটা পৃথিবীর থেকে কনভেনশন করে এটাকে প্রোটেক্ট করার জন্য সমস্ত পৃথিবীর সমস্ত দেশ, 198 সমস্ত দেশ একই জায়গাতে এসছে যে সিএফসি কে আমরা ব্যান করব। ফলে সিএফসি কে ব্যান করা হয়েছিল এবং খুব কম মাত্রায় সিএফসি ব্যবহার করা হয়েছিল। তারপরে আস্তে আস্তে সিএফসি কোথায় পাওয়া যায়? ক্লোরোফ্লোরোকার্বন। যেমন ধরো আমাদের বাড়িতে যে ফ্রিজ থাকে, ফ্রিজের পেছনে ক্লোরোফ্লোরোকার্বন ব্যবহার করা হয়, কেননা তাতে আমরা শীতলতা পাই ইত্যাদি। কিন্তু ওটা আমাদের পরিবেশকে প্রচুর ভাবে দূষিত করছে। তার কারণ, মূল কারণ কি? O3। O3 কিন্তু আমাদের এই ওজোন লেয়ারটা যদি কমে যায় তাহলে এই রশ্মিগুলো প্রোটেক্ট করতে পারবে না, এক। দুই হচ্ছে, মনে রাখবে পৃথিবীর বাইরে
অনেকটা উঁচুতে যে ওজোন স্তরটা আছে সেটা আমাদের প্রোটেক্ট করলেও আমাদের ধারে কাছে যদি ওজোন থাকে সেটা কিন্তু আমাদের ক্ষতিই করে। তাহলে ওজোন যে সবসময় লাভই করবে এমনটা নয়, ওজোন কখনো লাভও করতে পারে, কখনো ক্ষতিই করতে পারে। কখন লাভ করে? সূর্য থেকে আগত রশ্মিগুলোকে প্রোটেক্ট করে পারে, লাভ করে আমাদের। কিন্তু আমাদের ধারে কাছে যদি O3 থেকে যায় তাহলে আমাদের অনেক পরিমাণে চামড়ার রোগ হতে পারে, অনেক রকম ভাবে চামড়ার রোগ হতে পারে, চোখের রোগ হতে পারে, ঠিক আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, O3 কিন্তু আমাদের জিনটাকেও চেঞ্জ করে দিতে পারে, জিনের কোড সেটাও কিন্তু O3 চেঞ্জ করে দিতে পারে। ফলে এই ভয়ঙ্কর জিনিসগুলো কিন্তু ওজন করতেই পারে। যার জন্য বায়ুমণ্ডলের বাইরে ওজন থাক কোনো চাপ নেই, কিন্তু বায়ুমণ্ডলের ভেতরে অর্থাৎ আমাদের ধারে কাছে যদি ওজন থাকে সেটা ক্ষতি করবে, বই লাভ করবে না। এবারে দেখো বায়ুমণ্ডলের প্রধান উপাদানগুলো কি কি। বায়ুমণ্ডলের প্রধান তিনটে উপাদান, একটা হচ্ছে গ্যাসীয় উপাদান, একটা জলীয় উপাদান, আর একটা হচ্ছে ধূলিকণ। ঠিক আছে, গ্যাসীয় উপাদানগুলো কি কি থাকে আমাদের মোটামুটি ভাবে বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো থাকে সেগুলো থাকে নাইট্রোজেন, অক্সিজেন, নিষ্ক্রিয় গ্যাস সমূহ এবং কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, যদি আমি বলি আয়তনগত ভাবে কত, সাধারণত আয়তনগতটাই ইম্পর্টেন্ট, ওজনগতটা ইম্পর্টেন্ট নয়, তবু তোমাদেরকে জানবার সুবিধার জন্য আমি ছকটা করে দিয়েছি। আয়তনগত যদি বলি তাহলে নাইট্রোজেন থাকে 78.05%, ঠিক আছে। অক্সিজেন যদি বলি তাহলে থাকে প্রায় 20.95%। নিষ্ক্রিয় গ্যাসগুলো কি এটা আমরা জানি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। মাথায় রাখবে কি কি বললাম, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ঠিক আছে, যেমন ধরো আমরা যখন বিভিন্ন পাবে খেতে যাই তখন নিয়ন আলো জল, মনে রাখবে এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে তার মধ্যে দিয়ে যদি ইলেকট্রিসিটি ফ্লো করা হয় তাহলে বিভিন্ন রকম কালার দেখায়। আমরা যখন লাল কালারটা দেখতে পাই, দেখবে কাঁচের টিউবে লাল কালারে হোটেলের নাম, পাবের নাম ইত্যাদি রইল, সেই লাল কালারটা আসে নিয়ন থেকে। ঠিক আছে, যদি অক্সিজেনকে জ্বালানো হয় তাহলে খুব সুন্দর একটা ব্লুইশ, ব্লু প্লাস ভায়োলেট এই কালারের একটা শিখা পাওয়া যায়। যেমন দেখবে তোমরা যখন যদি কখনো এটা দেখেছো যে ওয়েল্ডিং হচ্ছে বা কোনো যদি কি বলে ওটা গ্রিল কারখানায় যাও তাহলে দেখবে যে শিখাটাকে ব্যবহার করা হয় সেটা অক্সি অ্যাসিটিলিন শিখা, সেটা নীল বর্ণের আলোতে কিন্তু চলতে থাকে। তাহলে বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাসে বিভিন্ন রকম পরিমাণ যদি আমরা তড়িৎ প্রবাহিত করি তাহলে বিভিন্ন রকম কালার আমরা দেখতে পারবো। ঠিক আছে, এই কোন নিষ্ক্রিয় গ্যাসে কোন কালার দেখা যায় সেটার ছক আমি একটু পরে দেখাবো। অ্যাকচুয়ালি এখানে ছকটা নেই, আমি মুখে বলবো, তোমরা খাতায় লিখে নেবে। কিন্তু তার আগে আমরা এই পরিমাণগুলো দেখে নেবো। নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে 0.93%, কার্বন ডাই অক্সাইড 0.03%। এখনো পর্যন্ত পরিমাণটা কম আছে, এটা যত বাড়বে তত আমাদের শ্বাসকার্যে অসুবিধা হতে থাকবে। আচ্ছা, জলীয় বাষ্প কি কি দেখো, উচ্চতা পরিবর্তনে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণটা পরিবর্তিত হয়। মোটামুটি ভাবে বলা যায় 0.57 থেকে 47 পর্যন্ত। ঠিক আছে, এই পরিমাণ জলীয় বাষ্প থাকে, ধূলিকণা থাকে। কণাগুলো সাধারণত কি কঠিন অধাতু অবস্থায় থাকে এবং কিছু ধাতুর অক্সাইডও থাকে। ঠিক আছে, কিছু কিছু ধাতুর অক্সাইড থাকে, কিছু কিছু অধাতু হিসেবেও থাকে। এবার দেখো বায়ুমণ্ডলকে মূলত মানে আমাদের যে বায়ু স্তরটা, সেই বায়ু স্তরটাকে মূলত দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হোমোস্ফিয়ার আর একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার। ঠিক আছে, একটা হোমোস্ফিয়ার আর একটা হেটেরোস্ফিয়ার। হোমোস্ফিয়ারের প্রকৃতিগুলো কি কি, বায়ুর রাসায়নিক গঠন, গ্যাসীয় উপাদান ইত্যাদি সব প্রায় একই পরিমাণে থাকে। বিস্তৃতি কি, ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার। মাথায় রাখবে হোমোস্ফিয়ার কত, ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার পর্যন্ত মোটামুটি বিস্তৃত। এখানে তো সাধারণত যে গ্যাসগুলো আমরা দেখতে পাই সেই গ্যাসগুলো জলীয় বাষ্প ইত্যাদি থাকবে। তো নাইট্রোজেন বলো, অক্সিজেন বলো, নিষ্ক্রিয় বলো, কার্বন ডাই অক্সাইড বলো, সবই এই গ্যাসের মিশ্রণগুলো এখানে প্রচুর পরিমাণে পাওয়া যাবে, কারণ এটা ভূপৃষ্ঠের উপর থেকেই শুরু, তার সঙ্গে সঙ্গে জলীয় বাষ্প পাওয়া যাবে, জৈব অজৈব উপাদান পাওয়া যাবে। হেটেরোস্ফিয়ারটা কি, বায়ুর রাসায়নিক গঠন আর গ্যাসীয় উপাদানগুলোর অনুপাত এক থাকে না। অর্থাৎ হেটেরোস্ফিয়ারে ধরো এইটা হচ্ছে আমাদের হোমোস্ফিয়ার, তার উপরে থাকে হেটেরোস্ফিয়ার। এই হেটেরোস্ফিয়ারে কি হয়, কোনো অংশে ধরো এর খুব কাছাকাছি অংশে দেখা গেল নিয়নের আধিক্য বেশি, তারপরে একটু উপরে উঠলে দেখলে সেখানে হিলিয়ামের আধিক্য বেশি, ফলে সবগুলোর অনুপাত কিন্তু সমান হয় না। ঠিক আছে, এবং অন্যান্য যে আমাদের গ্যাসগুলো আছে সেগুলো থাকে, যেমন একটা থাকে নাইট্রোজেন স্তর, একটা পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর, হাইড্রোজেন স্তর। মূলত এই চারটাই থাকে। এই যে হাইড্রোজেন ব্লক দেখতে পাচ্ছি বা হাইড্রোজেন স্তর এবং হিলিয়াম স্তর, এর মধ্যে এই হিলিয়াম স্তরে বাকিগুলো সব ঢুকে যায়। নাইট্রোজেন স্তরটা কতদূর থাকে, অর্থাৎ নাইট্রোজেন স্তরটা হোমোস্ফিয়ারের পরে যদি আমরা বলি তাহলে কত দূর থাকে, তাহলে প্রথম যে স্ফিয়ারটা সেটা হোমোস্ফিয়ার, এটা কতটা পর্যন্ত 88। তারপরে আমরা পাচ্ছি হেটেরোস্ফিয়ার, হেটেরোস্ফিয়ারের আবার একটা সার্টেন অবধি অর্থাৎ 88 থেকে 200 পর্যন্ত, সেটা হচ্ছে নাইট্রোজেন স্তর। সেখানে কি নাইট্রোজেনের বিভিন্ন রকম গ্যাস থাকতে পারে, N2 থাকে, NO থাকে, নাইট্রোজেন ডাই অক্সাইড থাকে, নাইট্রোজেন অক্সাইড থাকে,
এন ঘটিত বিভিন্ন অণু আয়নও থাকে। তারপরে পড়ছে পারমাণবিক স্তর, যেটা আবার 200 থেকে 1000। তাহলে এইটা 88 থেকে 200, এটা নাইট্রোজেন স্তর। 200 থেকে আবার একটা বাউন্ডারি নাও, 200 থেকে প্রায় 1000, 200 থেকে 1000 পর্যন্ত পারমাণবিক অক্সিজেন স্তর, এটা অক্সিজেন স্তর বলতে পারবো। তারপরে থাকে হিলিয়াম স্তর। সেই হিলিয়াম স্তরটা কত? এই যে 10,000 দেখতে পেলাম, 10,000 সরি 1000 দেখতে পেলাম, 1000 থেকে প্রায় 3500 কিলোমিটার, 3500 পরে উপরে যদি আমরা উঠে যাই প্রায় 10,000 পর্যন্ত, তখন থাকে হাইড্রোজেন স্তর, তখন থাকে হাইড্রোজেন স্তর। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে জেনে রাখতে হবে যে কোন কোথায় কি স্তর থাকে। যেমন দেখো এইখানটা দেখতে পাচ্ছ, এই যে ধরো এটা পৃথিবী, ছবিটা দেখতে পাচ্ছ আশা করি সবাই, পৃথিবী, তার উপরে পাচ্ছি ট্রোপোস্ফিয়ার। এগুলো আবার আসবো যে কোনখানে কিরকম ভাবে ইলেকট্রিসিটি ফ্লো হয়, আমাদের স্যাটেলাইট কোথায় আছে, বাজ কোথায় পড়ে বা বজ্র কোথায় উৎপন্ন হয়, তারপরে ওজোন লেয়ার পড়ে, তারপর দেখতে পাচ্ছ স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার। তাহলে রেঞ্জগুলো যদি বলি 10 থেকে 25 একটা, 25 থেকে 50 একটা, 50 থেকে 85 একটা, 85 থেকে 600, এই স্টেটগুলোতে আমরা আসছি আস্তে আস্তে। ঠিক আছে, তাহলে এইটা আশা করি বুঝতে পেরেছো। এবারে দেখো হোমোস্ফিয়ার, এর নামকরণের কারণ কি, মানে এটাকে হোমোস্ফিয়ার কেন বলা হয়? হোমো মানে কি? সমসত্ব মিশ্রণ বলতে পারবো। তাহলে ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার পর্যন্ত যে বায়ু, সেটা এখানে দেখো লেখা আছে সমসত্ব হয়, যেটা আমি বললাম সমসত্ব হয়, মানে মিশ্রণটা মোটামুটি ঠিকঠাক থাকে, সবার অনুপাতগুলো সমান হয়। তাই সমসত্ব বায়ুর উপস্থিতির জন্য এটাকে হোমোস্ফিয়ার নাম দেওয়া হয়েছে। হেটেরোস্ফিয়ার বা বিষম মণ্ডল, বুঝতে পারলে? এটাকে তুমি সমমণ্ডলও বলতে পারো, আর হেটেরোস্ফিয়ারকে বলবো বিষম মণ্ডল। কেন? কারণ সেখানে বিভিন্ন গ্যাসের অনুপাতগুলো, রাসায়নিক যে অনুপাতগুলো, সেগুলো সমান হয় না। ভূপৃষ্ঠ থেকে 88 থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত যে গ্যাসীয় উপাদানের অনুপাতগুলো সমান হয় না, তাই একে বলা হয় বিষম মণ্ডল। ঠিক আছে, তাহলে মনে রাখবে এখানে কিন্তু 10,000 কিমির কথা বলছে, অথচ আমাদের বায়ুমণ্ডল এখানে দেখো বলছে 1600 কিলোমিটার পর্যন্ত, 1600 কিলোমিটার পর্যন্ত। তাহলে 1600 কিলোমিটার মানে কি? কিলোমিটারকে যদি আমি মিটার করি আবার 1000 দিয়ে গুণ, মানে আরো 3টে শূন্য করো, তাহলে এই পর্যন্ত মোটামুটি ভাবে বায়ু দেখা যায়। বায়ু মানে কি? এই উপরে যত যাবে তত কি হবে? নিষ্ক্রিয় গ্যাসগুলোকে দেখতে পাবে, খুব অল্প স্বল্প পরিমাণে নিষ্ক্রিয় গ্যাস দেখতে পাবে, মূলত 10,000 পর্যন্তই থাকে। এবার দেখো এখানে আমাকে বলছে সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 কিমি উচ্চতায় মহাকাশ এবং বায়ুমণ্ডলের সীমানা নির্দেশক হিসেবে যে কাল্পনিক রেখা ব্যবহার করা হয় তাকে বলে কার্মেন রেখা। তাহলে কার্মেনের রেখাটা কি? সমুদ্রপৃষ্ঠ সি লেভেল থেকে 10,000 কিমি উচ্চতা, মহাকাশ এবং বায়ুমণ্ডলের যে সীমানা, অর্থাৎ আমরা বলতে পারি আকাশ আর বায়ুমণ্ডল যেখানে যেখানে মিশছে বা যেটা বিভেদ তল তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলবো কার্মেন রেখা। তো ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বায়ুর অস্তিত্ব, বায়ু মানে অ্যাকচুয়ালি বায়ু বলবো না, গ্যাসের, বিভিন্ন গ্যাসের অস্তিত্ব পাওয়া যাবে প্রায় 1000 কিমি, প্রায় 1000 কিমি। ঠিক আছে, চলো এবারে এই অংশটাতে আসবো, কিন্তু তার আগে এটা আমরা দেখে নেবো। সেটা কি? যে ভাগটা আগে দেখে নেবো, তারপরে ছবিতে আসবো। উচ্চতা, উষ্ণতা ও চাপের যে পরিবর্তন, সেই অনুসারে বায়ুমণ্ডলকে বিভিন্ন স্তরে ভাগ করা যায়। কি অনুসারে বলতো? বললাম বিভিন্ন উষ্ণতা, টেম্পারেচারের তফাৎ, উচ্চতা, হাইটের তফাৎ, চাপ, প্রেসারের তফাৎ, এইগুলো অনুযায়ী কিন্তু বিভিন্ন ভাবে ভাগ করা যায়। সেই ভাগগুলো কি কি? একটা ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এই ছকটা খুব ইম্পর্টেন্ট, এবং তার চেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে ভূপৃষ্ঠ থেকে তাদের উচ্চতা। ট্রোপোস্ফিয়ারের উচ্চতা 0 to 10। তাহলে এই ধরো পৃথিবী 0 to 10, ভূপৃষ্ঠটাকে এইটা 0 ধরছে, কোর অংশটা না, এইটা 0, 0 থেকে 10, এইখান থেকে এটা 0 to 10, এইটা হচ্ছে 10। ঠিক আছে, এটা কি কি বলা হয়? ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে, তারপর এবার ওপর দিকে ওঠো, 10 থেকে মোটামুটি 50, এইটা যদি 50 ভাবি, তাহলে 10 থেকে 50 যদি আসি, তাহলে 50, 10 থেকে 50, এইটাকে বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, তারপরে মেসোস্ফিয়ার কি? 50 থেকে 80, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। আচ্ছা, 80 পর যখন উঠবো আপ টু 500 পর্যন্ত, 80 থেকে 500, তখন হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার এই নামগুলোর কারণ আছে, বলছি পরে। ঠিক আছে, সেটা হচ্ছে কি? থার্মোস্ফিয়ার। তারপর এক্সোস্ফিয়ার পড়ে 500 থেকে 1500 কিমি, সেটা হচ্ছে তোমার এক্সোস্ফিয়ার। তার উপরে যদি উঠে যাও 1500 থেকে প্রায় 10,000 পর্যন্ত, 1500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত, সেটাকে বলা হচ্ছে ম্যাগনেটো
ম্যাগনেটোস্ফিয়ার। ওকে, তাহলে এই উচ্চতাগুলো একটু মাথায় রাখবে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, ট্রোপোস্ফিয়ার 0 to 10, স্ট্র্যাটোস্ফিয়ার 10 to 50, মেসোস্ফিয়ার 50 to 80, থার্মোস্ফিয়ার 80 to 500, এগুলো আবার এমসিকিউ তেও আসবো। এক্সোস্ফিয়ার হচ্ছে 500 to 1500, ম্যাগনেটোস্ফিয়ার হচ্ছে 1500 থেকে 10,000। ঠিক আছে, উষ্ণতার ব্যাপারটা যদি আসি, উষ্ণতাটা খুব কমই পড়ে, তবু একবার জেনে নিই। ট্রপোস্ফিয়ার মোটামুটি আমার বুঝতেই পারছো আমাদের এই জায়গাটাতে মোটামুটি 15 থেকে 56 অন এন এভারেজ, কিন্তু এটা গোটা পৃথিবীর এভারেজ। তা বলে তুমি যে সব জায়গাতে 15 পাবে এমনটা নয়। যখন আমরা অ্যান্টার্কটিকায় যাব তখন তো মাইনাসের রেঞ্জ করবে, আবার যখন নিরক্ষীয় অঞ্চলে আসবো তখন টেম্পারেচার খুব বেশি 50-এর কাছাকাছি, অন এন এভারেজ 15 থেকে 56। আবার যখন সমুদ্র পৃষ্ঠের ধারে কাছে যাব অন এন এভারেজ 38 ডিগ্রি সেন্টিগ্রেড সমুদ্র পৃষ্ঠের ধারে কাছে থাকে। ঠিক আছে, ঠিক আছে। এরপরে দেখো স্ট্র্যাটোস্ফিয়ারে কত, 56 থেকে মোটামুটি 0। এরপরের গুলো আসছে ফ্রিজিং পয়েন্ট, 56 থেকে 0, তারপরে 0 থেকে -93। ঠিক আছে, তারপরে -93 থেকে আমাদের 1200 থেকে 1600 ইত্যাদি ইত্যাদি। উপাদানগুলো কি, ট্রোপোস্ফিয়ারে মোটামুটি আমরা যে গ্যাসগুলোর নাম জানি, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি ইত্যাদি, জল, জলীয় বাষ্প, ঠিক আছে, এই সবগুলোই দেখতে পাওয়া যায়। তার একটু উপরে যখন স্ট্র্যাটোস্ফিয়ারে উঠবো তখন নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি, খানিকটা ওজোন ইত্যাদি। তারপরে পরে এই ভাগগুলো আমাদের অতটা দরকার নেই। বৈশিষ্ট্যগুলো কি কি এটা আমাদের দরকার, বৈশিষ্ট্যগুলো দরকার, কারণ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ট্রোপোস্ফিয়ারেই কিন্তু ঝড়, বৃষ্টি, বজ্রপাত, ক্ষুব্ধমণ্ডল নামে পরিচিত বলে এইসব জিনিসপত্রগুলো হয়। ভূপৃষ্ঠের উষ্ণতা, জলচক্র এগুলো সব নিয়ন্ত্রণ করে। তাহলে ট্রোপোস্ফিয়ারে কি কি হয়, ঝড় হয়, বৃষ্টি হয়, বজ্রপাত হয়। তাহলে যদি বলো বজ্রপাত কোন অংশে দেখা যায় বা বায়ুমণ্ডলের কোন অংশে বজ্রপাত হয়, তখন তুমি বলবে ট্রোপোস্ফিয়ার। জলচক্র নিয়ন্ত্রণ মানে কি, ওই যে ভূপৃষ্ঠ থেকে সূর্যের আলো পড়ে জলীয় বাষ্প আকাশে উঠছে এবং সেখান থেকে বৃষ্টি কনডেন্স হচ্ছে, দিয়ে সেটা জলকণায় পরিণত হচ্ছে, তারপর আবার ভূপৃষ্ঠে ফিরে আসছে। তাহলে যে ভূপৃষ্ঠের জল, বাষ্প, বাষ্প থেকে আবার বৃষ্টি দিয়ে জল, এইটাই জলচক্র বলে। এই জলচক্রটা নিয়ন্ত্রিত হয় ট্রোপোস্ফিয়ারের মধ্যেই। স্ট্র্যাটোস্ফিয়ারে কি, সেখানেও মোটামুটি ভাবে খানিক ঝড় হয়, বৃষ্টি হয়, বজ্রপাত এগুলো খানিকটা দেখা যায়, কিন্তু সেটা লেভেলে। অর্থাৎ তার মানে কি, ট্রোপোস্ফিয়ার যেখানে শুরু হচ্ছে, মানে সরি, ট্রোপোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে আর স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শুরু হচ্ছে সেই জায়গাটিতে পাবে। কিন্তু যখনই তুমি স্ট্র্যাটোস্ফিয়ারের ভেতরে ঢুকে যাচ্ছ তখন কিন্তু এই ঝড়, জল, বৃষ্টি, বজ্রপাত এগুলো পাবে না। সেই জন্য এটাকে বলা হয় শান্ত মণ্ডল, মানে এখানে কোনো রকম উত্তেজনা নেই। ওজোন স্তর জীবজগতে অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষিত রাখে এই স্তরটায়। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার আমাদের কাছে কেন ইম্পর্টেন্ট, কারণ এখানে ওজোন স্তরটা থাকে, সেগুলো আমাদের সূর্যের গুলোকে প্রোটেক্ট করে। ঝড়, জল, বৃষ্টি সব ট্রোপোস্ফিয়ারের আন্ডারে পড়ে যাচ্ছে। মেসোস্ফিয়ারে কি হয়, এটা বায়ুমণ্ডলের একটা শীতলতম স্তর। ঠিক আছে, উল্কা কিন্তু এই স্তরে এসেই ধ্বংস হয়। তাহলে পৃথিবীর দিকে বিভিন্ন উল্কা ইত্যাদি যেগুলো ছুটে আসছে সেগুলো কিন্তু মেসোস্ফিয়ারে এসেই ধ্বংস হয়ে যায়, এবং এটা মোটামুটি ভাবে একটা শীতলতম স্তর। থার্মোস্ফিয়ারটা কি, গ্যাসগুলো এখানে কিন্তু আয়নিত অবস্থায় থাকে, সূর্যের আলোর প্রভাবটা এখানে খুব বেশি। এবং এখানে তোমরা যদি দেখো যে অ্যান্টার্কটিকায় যদি দেখো দেবে গোলাপি কালারের আকাশে মেরুজ্যোতি দেখা যায়, সবুজ রঙের মেরুজ্যোতি দেখা যায়, সেই মেরুজ্যোতিগুলো অ্যাকচুয়ালি থার্মোস্ফিয়ারেরই অংশ, কারণ ওখানে গ্যাসগুলো আয়ন হয়ে যায়। ঠিক আছে, বেতার তরঙ্গ এই অংশে প্রতিফলিত হয়। তাহলে যখন পৃথিবী থেকে বেতার তরঙ্গ আসছে কিংবা স্যাটেলাইট থেকে যখন আমাদের বেতার তরঙ্গ পাঠানো হচ্ছে, তখন এইরকম করে বেতার তরঙ্গ যায় দিয়ে এখান থেকে প্রতিফলিত হয়ে পৃথিবীর অন্য জায়গাতে গিয়ে পৌঁছয়। তাহলে কি কি, থার্মোস্ফিয়ার কি মাথায় রাখবে, থার্মোস্ফিয়ারে গ্যাসগুলো আয়নিত অবস্থায় থাকে, নাম্বার 1। মেরুজ্যোতি এখানেই দেখা যায়, বেতার তরঙ্গ এখানেই প্রতিফলিত হয়। তিনটে কাজকে মাথায় রাখতে হবে। এক্সোস্ফিয়ার কি, এই যে আমাদের স্যাটেলাইট, মহাকাশ গবেষণা কেন্দ্রগুলো, বিশেষ করে তোমরা জানো স্যাটেলাইট স্টেশন যেটা বলছি, সেই কৃত্রিম উপগ্রহ, মহাকাশ কেন্দ্রের অবস্থান সবগুলো এখানে এক্সোস্ফিয়ারে। তার উপরে পড়ে যায় ম্যাগনেটোস্ফিয়ার, সেটা কি ভূচুম্বক ক্ষেত্রের উৎসস্থান। অর্থাৎ এই যে পৃথিবীতে একটা বড়সড় চুম্বক, এটা তো জানো, সেটা কিন্তু শুধুমাত্র যে পৃথিবীর ভেতরে চুম্বকের অবস্থান আছে সেটার উপরে ডিপেন্ড করে না, তার উপরে বায়ুমণ্ডলে বিভিন্ন কণা, আয়নিত কণাগুলো যেগুলো আছে সেগুলোও কিন্তু পৃথিবীর ম্যাগনেটিজমটাকে কন্ডাক্ট করে। তো সেই জন্য ভূচুম্বক ক্ষেত্রের উৎসস্থান কোনটা, না ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, ট্রোপোস্ফিয়ারে ঝড়, জল, বৃষ্টি। স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয়, শান্তমণ্ডল নামে পরিচিত, ওজোন গ্যাসটা এখানে থাকছে এবং সূর্য থেকে বিভিন্ন রশ্মি এগুলো আমাদেরকে প্রোটেক্ট করছে। মেসোস্ফিয়ার কি, শীতলতম অংশ, উল্কা এখানে এসে ধ্বংস হয়। থার্মোস্ফিয়ার কি, সেখানে গ্যাসগুলো সব আয়নিত অবস্থায় থাকে, মেরুজ্যোতি দেখা যায়,
বেতার তরঙ্গ এখান থেকে প্রতিফলিত হয়। এক্সোস্ফিয়ার কি? কৃত্রিম উপগ্রহ, স্যাটেলাইট সমস্ত এখানেই অবস্থান করে, এই রেঞ্জে অবস্থান করে। দেখলে না কিছুদিন আগে যখন নাসা একটা রকেটকে ছাড়লো, সেটা 400 কিলোমিটার পর্যন্ত গিয়ে পরে তারপরে একটা অংশ ফিরে এলো, বাকি অংশটা আবার উপরে গেল। এই জায়গাটা ঘটে এক্সোস্ফিয়ারে গিয়ে। তারপরে আসে ম্যাগনেটোস্ফিয়ার, সেটা কি? ভূচুম্বক ক্ষেত্রের উৎস, সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ছোট ছোট কয়েকটা প্রশ্ন উত্তর আমরা করে নেবো। যে পৃথিবীর বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে তাপমাত্রা কি হতো? বুঝতেই পারছো, তাপের কুপরিবাহী। বায়ুমণ্ডল তো তাপের কুপরিবাহী, কিছু কিছু গ্যাস বাদ দিই, যেমন আমরা গ্রিন হাউস গ্যাস যেগুলো জানি সেগুলো পরে আসছি। তো এই কুপরিবাহী বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে পৃথিবীতে দিনের বেলায় তাপমাত্রা চাঁদের থেকে বেশি হতো, খুব বেশি হতো। আবার রাত্রিতে দুম করে বেদম ঠান্ডা হয়ে যেত। কেন? তার কারণ যে সূর্য থেকে এই যে তাপটা আসে তার বেশিরভাগই কিন্তু আমার বায়ুমণ্ডলে শোষণ করে নেয়। কে শোষণ করে? বিভিন্ন গ্যাস, অণু, কণা ইত্যাদি সব শোষণ করে নেয়। আবার কিছু কিছু জিনিস বিচ্ছুরিত হয়, অর্থাৎ রিফ্লেক্ট হয়ে আবার মহাশূন্যে ফিরে যায়। ফলে যে তাপটা আছে তার খুব সামান্য একটা অংশই কিন্তু পৃথিবীতে এসে পৌঁছচ্ছে। এই পৃথিবীতে খুব সামান্য অংশ এসে পৌঁছয় বলে এবং বাদবাকিটা ফিরে যায় বলে পৃথিবীর গ্রিন হাউস গ্যাসগুলো যে তাপটাকে শোষণ করে সেই অংশে তাপমাত্রাটা আমরা বুঝতে পারি। এইভাবে কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা একটা গড় এভারেজ তাপমাত্রা বললাম কত? 15 ডিগ্রি। মাথায় রাখবে, বায়ুমণ্ডল মানে আমাদের ঠিক উপরের বায়ুমণ্ডল ট্রোপোস্ফিয়ার কত? 15 ডিগ্রি। তার জন্য আমরা একটা মোটামুটি একটা তাপমাত্রা পাই, কোথাও একটু কম কোথাও একটু বেশি, কিন্তু অন এন এভারেজ 15 ডিগ্রি। আচ্ছা, ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কেন? বুঝতেই পারলে, এখানে আবহাওয়া জলবায়ুর পরিবর্তনটা সবচেয়ে বেশি। আবহাওয়া জলবায়ুর পরিবর্তনটা সবচেয়ে বেশি কেন? তার কারণ এখানে বিভিন্ন ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ, বৃষ্টি ইত্যাদি এগুলো উপস্থিত থাকে। এবং কি আমরা যদি ট্রোপোস্ফিয়ারের প্রতি 1 কিলোমিটার উঁচুতে উঠতে থাকি, 1 কিলোমিটার উঁচুতে উঠতে থাকি, তাহলে 6.4 ডিগ্রি করে সেন্টিগ্রেড হ্রাস পাবে। তার মানে কি আমরা পৃথিবীতে যেখানেই আছি, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি ঘরে, ধরো এইটা পৃথিবী, এইটা আমাদের ঘর, ঠিক আছে, তার থেকে 1 কিলোমিটার উপরে উঠে গেলে এখানে যদি ধরো তোমার এখন টেম্পারেচার চলছে সাপোজ ধরে নাও 26 ডিগ্রি, তাহলে এখানে গিয়ে 6.4 ডিগ্রি আবার কমে যাবে, তোমার 19.6 ডিগ্রি হয়ে যাবে। আবার 1 কিমি উঠলে 6.4 কিমি কমবে। তাহলে এটা কিন্তু এমসিকিউ এর একটা বিরাট বড় কোশ্চেন, যে প্রতি 1 কিলোমিটার, ট্রোপোস্ফিয়ার কথাটাই বলবে না, বলবে প্রতি 1 কিলোমিটার উচ্চতাতে টেম্পারেচারের তফাৎ কত হয়? 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে হ্রাস পায় বা কমতে থাকে, এটা মনে রাখবে। বায়ুমণ্ডলের যে গড় ঘনত্ব আছে সেটা সবচেয়ে বেশি হয়, বায়ুমণ্ডলের পার্থক্যটাও এখানে কিন্তু সবচেয়ে বেশি হয়। ফলে বায়ু প্রবাহ যেমন ঝড়, জল, বৃষ্টি এইখানটাতেই সবচেয়ে বেশি দেখা যায়। কেননা এখানে ঘনীভবন হওয়ার একটা সুযোগ পায়। মেঘ থেকে বৃষ্টি হতে হলে ঘনীভূত হতে হয়, জলকণা যেগুলো উঠছে অর্থাৎ যেগুলো আমাদের জলীয় বাষ্প উঠছে সেটা তো ঘনীভূত হতে হবে, সেই কাজটা হয় এখানে অর্থাৎ ট্রোপোস্ফিয়ার। ফলে এখান থেকে কিন্তু বৃষ্টিপাত, কুয়াশা, শিশির, তুষারপাত ইত্যাদি জিনিসপত্রগুলো এখানেই মোটামুটি ভাবে দেখা যায়। এবং এই যে আমরা দেখি দৈনিক যে আবহাওয়ার পরিবর্তন, আমাদের টেম্পারেচারের পরিবর্তন বা ওয়েদার রিপোর্ট যেগুলো, সেগুলো কিন্তু সবই ট্রোপোস্ফিয়ারের উপরে ডিপেন্ড করেই হয়। এর পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত ট্রোপোস্ফিয়ার থাকে? একটু আগেই দেখলে প্রায় 10 থেকে 15, এই 15 থেকে 16। এবার তুমি বলবে স্যার এখানে পড়লাম তো 0 to 10, আর আপনি এখানে বলছেন যে স্যার 15 থেকে 16। আরে ভাই, পৃথিবীর আকারটা কিন্তু উপবৃত্তাকার, দেখো নিরক্ষীয় অঞ্চলটা একটু চ্যাপ্টা। ফলে দেখো আমি একটা ছবি আঁকছি, খুব ভালো করে যদি খেয়াল করো তাহলে এইখানে যে হাইটটা পাবে বা এইখানে যে ডেপথটা পাবে এইখানটা কম, ঠিক কিনা? তাহলে নিরক্ষীয় অঞ্চল যখন আমি এই মাঝ বরাবর থেকে অঞ্চল যাব, এই হাইটটা বেশি হবে, এই দিকের হাইটটা কম। তাহলে নিরক্ষীয় থেকে আমি বলতে পারি 15 থেকে 16, ঠিক আছে। কিন্তু অন এন এভারেজ যদি আমরা বলি তাহলে 0 to 10। নিরক্ষীয় অঞ্চলে একটু বেশি উঁচু পর্যন্ত ট্রোপোস্ফিয়ার থাকে, 15 থেকে 16 কিলোমিটার। অন এন এভারেজ গোটা পৃথিবীর সাপেক্ষে যদি ভাবি তাহলে মোটামুটি ভাবে 0 to 10। পৃথিবীর আকারটা একদম পুরোপুরি গোলাকার নয়, ফলে বিভিন্ন জায়গায় এই ট্রোপোস্ফিয়ারের হাইটটা বা ডেনসিটি বলবো না, চওড়াটা বিভিন্ন রকম হয়, ঠিক আছে। বায়ুমণ্ডলের কোন স্তরটাকে আমরা আবহাওয়া মণ্ডল বলি? বুঝতেই পারছো, অবশ্যই ট্রোপোস্ফিয়ারকে বলবো। একটু আগেই বললাম ওয়েদার রিপোর্ট যা যা হয় সব ট্রোপোস্ফিয়ারকে ডিপেন্ড করেই হয়, ঠিক আছে। বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্রমহ্রাসমান উচ্চতা স্তর বলা হয়? অবশ্যই এটাকেই বলবো। কেন? কারণ একটু আগেই দেখলে যে 1 কিলোমিটার উঠছি 6.4 করে আমাদের তাপমাত্রা কমে যাচ্ছে, তাহলে এই অংশটাকে আমরা ট্রোপোস্ফিয়ারকে বলবো ক্রমহ্রাসমান উচ্চতা স্তর। বায়ুমণ্ডলের যে গ্যাস আছে তার মোট ভর, বায়ুমণ্ডলে টোটাল বায়ুমণ্ডলে মোট ভরের প্রায় 75%ই কিন্তু আমাদের এই ট্রোপোস্ফিয়ারে থাকে। তার উপরে যেগুলো হালকা গ্যাসগুলো থাকে, ওই জন্য দেখবে গ্যাস বেলুন আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়।
ঠিক কিনা? তাহলে মনে রাখবে 75% গ্যাসের ভর, ধূলিকণা, জলীয় বাষ্পের ভর মোটামুটি ভাবে পুরোটাই ট্রোপোস্ফিয়ারে থাকে, আর 25% ট্রোপোস্ফিয়ারের উপরে স্ট্র্যাটো, মেসো, থার্মো, এক্সো, ম্যাগনেটোস্ফিয়ার এই জায়গাগুলো থাকে। এবারে দেখো পরবর্তী যে প্রশ্নটা, যে বায়ুমণ্ডলের কোন স্তরে জলীয় বাষ্পের উপস্থিতি সবচেয়ে বেশি? অবশ্যই ট্রোপোস্ফিয়ারে, কারণ সেখানেই তো ঝড়, জল, বৃষ্টি ইত্যাদি হচ্ছে। ট্রোপোপজ কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মনে রাখবে, পরবর্তী সময় আমরা এমসিকিউ তো পাবো। ট্রোপোপজ কি? ট্রোপোপজ হচ্ছে যে ট্রোপোস্ফিয়ারের একদম ঊর্ধ্ব সীমানায়, ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের যেটা সংযোগ স্তর, সেখানে বায়ুর উষ্ণতা কিন্তু হ্রাস পায় না, আবার বৃদ্ধিও পায় না, কনস্ট্যান্ট থাকে, সেই জায়গাটাকে বলা হচ্ছে ট্রোপোপজ। তার মানে কি, ধরো এই হচ্ছে পৃথিবী, তারপরে ট্রোপোস্ফিয়ার, তারও উপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তাহলে বায়ুমণ্ডলের এখান থেকে এই পর্যন্ত ট্রোপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তাহলে এইটা কি বলবো? এটা হচ্ছে বাউন্ডারি। এই বাউন্ডারির নিচ দিকটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, উপরের দিকটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। মোটামুটি এই জোনটাতে কি হয়, খুব বেশি যে টেম্পারেচার 1 কিলোমিটার উঠে গেলে যে টেম্পারেচার কমে গেলে এমন কিছু হয় না, মানে টেম্পারেচারের খুব বেশি তারতম্য হয় না, প্রায় একই থাকে, প্রায় একই থাকে, ঠিক আছে? যার জন্য ওই অংশটাকে বলা হয় ট্রোপোপজ। তারপরে ঠান্ডা হতে থাকে, তারপরে আস্তে 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 টেম্পারেচার কমতে থাকে, যখন মাস উঠে যাবে তখন তো বেদম টেম্পারেচার কম হবে, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের ছবিটা, এবারে দেখে নাও। দেখতে পাচ্ছ প্রথমে পড়ছে ট্রোপোস্ফিয়ার 0 to 10, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার 50 পর্যন্ত, তারপরে মেসোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার, দেন এক্সোস্ফিয়ার, এবং তারপরে আমাদের আলটিমেট যে অংশটা থাকে এক্সোস্ফিয়ারের পরে, সেটাকে আমরা বায়ুমণ্ডলীয় বলতে পারবো না, সেটাকে আমরা বলতে পারবো মহাশূন্যগত, এমনটা বলতে পারবো। ওজোন লেয়ারটা কোথায় থাকে? এই দেখো ওজোন লেয়ার, এইটা তার ডেনসিটি দিয়ে বোঝানো হয়েছে। ট্রোপোস্ফিয়ারের ঠিক উপরে, স্ট্র্যাটোস্ফিয়ারের নিচে থাকে আমাদের ওজোন লেয়ারটা, তারপর মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার ইত্যাদি ইত্যাদি চলতে থাকে, ঠিক আছে? এই ছকটা দেখো, এই ছবিটা থাকলে পরে সব মোটামুটি বুঝে যাবে যে কোনখানে কি কি হয়। দেখতে পাচ্ছ ট্রোপোস্ফিয়ারে মেঘ, ঝড়, জল, বৃষ্টি, ট্রোপোস্ফিয়ারের উপরে থাকছে আমাদের ওজোন লেয়ার, তার উপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, সেখানে থেকে উল্কা এসে পড়ছে, তারপর থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, সেখানে আবার কি হচ্ছে, স্যাটেলাইট গুলো ঘুরে বেড়াচ্ছে। ফলে পিডিএফটা যখন দিয়ে দেবো, এই ছবি এবং রং মানুষের মনে দীর্ঘস্থায়ী হয়, ফলে ছবিটা তোমাদের মাথায় কিন্তু বসে যাবে। চলো এবারে নেক্সট কিছু ছোট ছোট প্রশ্ন আমরা করে নিই। কি, ট্রোপোস্ফিয়ারে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর গতিবেগ বৃদ্ধি পায় কেন? মানে বায়ুর প্রবাহটা বাড়তে থাকে। আমরা এই যে ঘরে বসে আছি, এখানে বায়ুর প্রবাহ চাপাটাপাটি, যত উপরের দিকে উঠতে থাকবো তখন বায়ুর প্রবাহটা চেঞ্জ হবে। কেন? কারণ হচ্ছে ভূপৃষ্ঠ সংলগ্ন ট্রোপোস্ফিয়ারে পাহাড়, পর্বত, বনভূমি, অট্টালিকা ইত্যাদি থাকে, তো সেগুলোতে কি হয়, বায়ুগুলো ধাক্কা পেতে থাকে। তাহলে এই যে বাধাটা পায়, তার ফলে বায়ুটা সেই পরিমাণ বইতে পারে না, বিনা বাধাতে অ্যাকচুয়ালি বইতে পারে না। ফলে কি হয়, বায়ুর প্রবাহের বেগ কম থাকে। উচ্চতা যত বাড়তে থাকবে, সেখানে পাহাড় থাকছে না, বার্ডেন থাকছে না, বায়ু সমানভাবে বইতে পারে। ফলে কি হয়, বায়ু সেখানে নিজের মতো করে বইতে থাকে, ফলে সেখানে আমাদের মনে হবে যে যেন প্রচন্ড বায়ু পাচ্ছি, বা বায়ুর গতিবেগটা খুব বেশি। এটাকেই বলে জেট স্ট্রিম, মাথায় রাখবে, এটাকে বলে জেট স্ট্রিম। ট্রোপোস্ফিয়ারে উপরের দিকে বায়ু প্রবাহের বেগ বেশি হয়, এটাকে বলা হয় জেট স্ট্রিম। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন বললাম, প্রায় 18 থেকে 50 পর্যন্ত, সরি 10 থেকে 50 পর্যন্ত আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। সেই স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয়, জলীয় বাষ্প থাকে না, মেঘ বৃষ্টি হয় না, ফলে আবহাওয়া জলবায়ুর গোলযোগ সৃষ্টিকারী এরকম কোনো জিনিসপত্রই থাকে না, যার জন্য ঝড় জল কিছু হয় না, বলে এটাকে মোটামুটি ভাবেই বলি শান্তমণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ারকে ওজোন স্ফিয়ার বলা হয় কেন? কারণ ট্রোপোস্ফিয়ারের উপরে, স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক আগে আমাদের ওজোন লেয়ারটা থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারের অঞ্চলে ভূপৃষ্ঠের সাপেক্ষে 16 কিমি উপর থেকে শুরু করে 30 পর্যন্ত, 16 থেকে 30, তাহলে ওজোন লেয়ার কতটা দেখে নাও, 16 থেকে 30। অরিজিনালটা বুঝতেই পারছো, 16 বা 10, 16 থেকে যদি আমরা 80 পর্যন্ত ভাবি, তো এখানে তাহলে 16 থেকে 30, 30 থেকে 80, 16 থেকে 30, এটা হচ্ছে ওজোন লেয়ারটা, এখানটা ওজোন লেয়ারটা থাকে 16 থেকে 30। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা যদি মাপি 16 থেকে 30। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ভাগগুলো তো ওরকম করে করা যায় না, এইখানে পর্যন্ত অক্সিজেন শেষ, তারপর আর অক্সিজেন এমন হয় না, ছড়িয়ে ছিটিয়ে থাকবে, ডেনসিটি কম, সেইগুলোকে মোটামুটি একটা স্তরে ভাগ করেছে। স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুর উষ্ণতা ট্রোপোস্ফিয়ারের তুলনায় বেশি হয় কেন? স্বাভাবিক ব্যাপার, বুঝতেই পারছো, ইউভি রেটাকে ঢুকতে দিচ্ছে না কে? স্ট্র্যাটোস্ফিয়ার, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার অবধি তো ইউভি রেটা আসছে, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার উষ্ণতা হবে, কিন্তু সেটা স্ট্র্যাটোস্ফিয়ারটাকে পেরিয়ে ট্রোপোস্ফিয়ারে তো ঢুকতে পারছে না, তাহলে ট্রোপোস্ফিয়ারের উষ্ণতা স্বাভাবিকভাবেই কম হবে, স্ট্র্যাটোস্ফিয়ারে বেশি হবে। তার কারণ ওটা, এই যে জেট বিমান চলাচল করছে, সেই জেট বিমানটা
কোন জায়গাতে চলাচল করছে। আচ্ছা বলো তো, আমরা যদি সেফ জার্নি করতে চাই, আমরা তো নিশ্চয়ই মেঘ, বৃষ্টি, ঝড় এগুলোকে এড়াবো, তার নিশ্চয়ই ট্রপোস্ফিয়ারের উপর দিয়ে উড়বো না, তার মানে উড়বো স্ট্র্যাটোস্ফিয়ারের উপর দিয়ে, কারণ এখানে ঝড় জল বৃষ্টির ঝামেলা বাপু নাই, ঠিক কিনা? তার জন্য জেট বিমান যেগুলো চলাচল করে সেগুলো সবসময় স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে। এখানে মনে রাখবে স্ট্র্যাটোপজ কি, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে স্ট্র্যাটোস্ফিয়ারের মেসোস্ফিয়ারের যেটা বিভেদ তল বা সংযোগ স্তর সেটা হচ্ছে স্ট্র্যাটোপজ। ট্রোপোপজ একটু আগেই বললে, ট্রোপোপজ ওই স্তরগুলো একটু মাথায় রাখবে, ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে মিশছে সেটা হচ্ছে ট্রোপোপজ। স্ট্র্যাটোস্ফিয়ার তার উপরস্ফিয়ার অর্থাৎ মেসোস্ফিয়ারের সঙ্গে যেখানে মিশছে সেটা হচ্ছে স্ট্র্যাটোপজ। বায়ুমণ্ডল মোট ওজোন গ্যাসের কত শতাংশ স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে? বললামই তো যে মোটা ওজোন লেয়ারটাই তো ভাই ওখানে আছে, তাহলে 90%ই ওখানে থাকবে, আর বাকি 10% ছড়িয়ে ছিটিয়ে থাকে। আমাদের ধারে কাছেও কিন্তু কিছু কিছু ওজোন পাওয়া যায়, ওজোন স্তর পাওয়া যায়, সেই ওজনটা কিন্তু আমাদেরকে ক্ষতি করে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে মোটামুটি 90%ই থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারে নাইট্রিক অক্সাইড গ্যাসের বৃদ্ধির কারণটা কি আর এর ফলাফলটা কি? মনে রাখবে স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুস্তর দিয়ে জেট বিমান চলাচল করছে, আর জেট বিমান থেকে কিন্তু প্রচুর এনো গ্যাসটা বেরিয়ে আসে। এই এনো গ্যাসটা কি হয়, ও কোথায় উঠছে? স্ট্র্যাটোস্ফিয়ারে উঠছে। ফলে এই যে নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড খুব বেশি পরিমাণে এখানে সঞ্চিত হতে থাকে, নাইট্রাস অক্সাইড, এবং এই জায়গাটা সঞ্চিত হয়। তার মূল কারণ কি? কারণ ওই অঞ্চলে কিন্তু বিমানগুলো চলাচল করছে। স্ট্র্যাটোস্ফিয়ার কিভাবে জগৎ রক্ষা করছে এটা বলবার দরকার নেই, ইউভি রে, কসমিক রে এই সবগুলোকে পৃথিবীতে এসে পৌঁছতে দেয় না, তাই স্ট্র্যাটোস্ফিয়ার আমাদের জীবজগৎকে রক্ষা করছে। প্রাকৃতিক সৌরপর্দা ওই জন্য এটাকেই বলা হয়। কেন? স্ট্র্যাটোস্ফিয়ার ওজোন স্তরটা সূর্য থেকে আগত ইউভি রে, কসমিক রে এই সবগুলোকে আটকে দেয়, যার জন্য একটা পর্দা, আবরণ, আচ্ছাদন বা একটা কি বলবো, একটা আমাদের বিপদ থেকে রক্ষা করার মতো একটা পর্দা, যার জন্য ওটাকে বলে সৌর পর্দা। স্ট্র্যাটোস্ফিয়ারের ওজনকে পৃথিবীর রক্ষাকারী বা উপকারী ওজন বলে। বললাম ওজন কিন্তু দু রকমের হয়। স্ট্র্যাটোস্ফিয়ারের যে ওজন স্তরটা থাকছে সেটা কিন্তু আমাদের পক্ষে খুব কাজের, কিন্তু আমাদের সামনাসামনি যে যদি কোনো ওজন স্তর বা ওজন থাকে সেটা কিন্তু আমাদের ক্ষতি করে, লাভ করে। তাহলে উপকারী ওজন এটাকেই বলবো। কেন না এটা আমাদের পৃথিবীকে রক্ষা করে। আবার উল্টো দিকে তাহলে কি বলবো, ট্রপোস্ফিয়ারে যে ওজনটা থাকে সেটার প্রভাব কিন্তু আমাদের পক্ষে নেতিবাচক। কেন? কারণ এটা মানুষের শ্বাসযন্ত্রকে ক্ষতিকর করে, আমি বললাম চামড়ার ক্ষতি করে, শস্য উৎপাদন হ্রাস করে দেয়, গ্রিন হাউসেও প্রভাব ফেলে দেয়, অ্যাসিড বৃষ্টির পরিমাণ বাড়িয়ে দেয়, পাতাতে ক্লোরোফিলের পরিমাণটা কমিয়ে সালোক সংশ্লেষে ব্যাঘাত ঘটায়, প্রচুর ক্ষতি করে। এই জন্য ট্রপোস্ফিয়ারের ওজন কিন্তু অপকারী ওজন। ঠিক আছে, তারপরে এই ছকটা তোমরা একটু রিডিং মেরে নেবে। স্তর ভেদে, উচ্চতা ভেদে অপর নাম, বিশেষ বৈশিষ্ট্য, এগুলো সবই আলোচনা করলাম। পরে যখন পিডিএফ পাবে তখন একটু ঝালিয়ে নেবে। এবার দেখো বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটা, তার সর্বনিম্ন তাপমাত্রা কত? মেসোস্ফিয়ার, সর্বনিম্ন তাপমাত্রা -93°C। মেসোস্ফিয়ার মাথায় রাখবে। উল্কাপিণ্ড মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার পার হওয়ার পর শুধুমাত্র মেসোস্ফিয়ারে এসেই কেন নিভে যায়? ঠিক আছে, তাহলে কি ম্যাগনেটোস্ফিয়ার পার হলো, তারপর এক্সোস্ফিয়ারও পার হলো, তারপর আয়োনোস্ফিয়ারও পার হলো, দিয়ে মেসোস্ফিয়ারে এসে ভুস। কেন এমনটা হয়? কারণ বায়ুমণ্ডলে যে উপস্থিত বিভিন্ন স্তরগুলো আছে, এক্সোস্ফিয়ারের উষ্ণতাটা সবচেয়ে বেশি 1650, মেসোস্ফিয়ারের সর্বনিম্ন প্রায় 100 ম্যাগনেটোস্ফিয়ার কর্তৃক আকৃষ্ট হয়ে উল্কাপিণ্ডগুলো প্রচন্ড গতিতে ঘর্ষণ হতেই থাকে দিয়ে সেগুলো জ্বলতে থাকে। সেই জ্বলন্ত অবস্থাতেই কি করে, ও ওই ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার এগুলো পার হয়। প্রচন্ড গতিতে দ্রুতবেগে ছুটে আস্তে আস্তে উল্কাপিণ্ডটা আস্তে আস্তে ধ্বংস হতে থাকে। তারপরে যখনই তাপমাত্রা 1650 থেকে -100 চলে আসে তখন কিন্তু সেগুলো সঙ্গে সঙ্গে নিভে যায়। ফলে আমরা যে জ্বলন্ত অংশটা দেখতে পাই সেটা থাকে না। এক হচ্ছে পুড়ছে, তার জন্য উল্কাটা ধ্বংস হচ্ছে, নাম্বার ওয়ান। তারপর একটা হাই টেম্পারেচার 1650 থেকে ছুটতে 100 এসে -100 এসে পৌঁছচ্ছে, তাহলে স্বভাবতই সেখানে যা আগুন ফাগুন থাকে সব নিভে যায়। ফলে আর উল্কাপিণ্ডটাকে আমরা দেখতে পাই না, জ্বলন্ত অবস্থাতেই দেখতে পাবো, নেভানো অবস্থায় কি আর দেখতে পাবো না। তো এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এবার দেখবো আমরা মেসোপজটা কি। মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় যে অঞ্চলে উচ্চতা মোটামুটি ভাবে অপরিবর্তিত থাকে তাকে বলে মেসোপজ, মানে ওই জায়গাটাতে টেম্পারেচারের চেঞ্জ রেডিকালি হয় না। ঠিক আছে, ফলে সেখানটায় -93 ডিগ্রি কনস্ট্যান্ট একটা টেম্পারেচার দেখা যায়, এটাকে বলা হচ্ছে মেসোপজ। আচ্ছা,
থার্মোস্ফিয়ারের উচ্চতা সর্বোচ্চ মান কত? প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ার কেন বলা হয়? আর এই পড়াতে বসলে 20 বার ফোন আসবে। থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ার কেন বলা হয়? তার কারণ হচ্ছে সূর্য থেকে শুধুমাত্র যে ইউভি এবং কসমিক রে আসছে এমন তো নয়, বিভিন্ন তেজস্ক্রিয় রে গুলো আসছে, গামা রশ্মি, এক্স রশ্মি ইত্যাদি সমস্ত। এই যে গামা রশ্মি, অতিবেগুন রশ্মি, বিশেষ করে এক্স রশ্মি, মহাজাগতিক রশ্মি, এগুলো কি হয়? বায়ুমণ্ডলে গ্যাসীয় মাধ্যম দ্বারা শোষিত হয় আর বিভিন্ন গ্যাসীয় পরমাণুগুলোকে ভেঙে দেয়, ভেঙে পরে ইলেকট্রনগুলোকে মুক্ত করে দেয়। যখন ইলেকট্রন মুক্ত হয়ে গেল তখন হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস মহাজাগতিক রশ্মি যেগুলো ভেঙে গিয়েছিল সেগুলো এইচ প্লাস আর এইচ ই হিলিয়াম এইচ ই তে এইচ ই টু প্লাস এ পরিণত হয়ে যায়। তাই এখানে আয়নের পরিমাণটা বেশি, তাই একে আয়নোস্ফিয়ারও বলা হয়। তাহলে কাকে আয়নোস্ফিয়ার বলা হয়? থার্মোস্ফিয়ারকে। মাথায় রাখবে। বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? মেরুজ্যোতি কোথায় দেখা যায়? থার্মোস্ফিয়ার বা এই আয়নোস্ফিয়ারে। এটা আগেও বলেছি। মেরুজ্যোতি বা মেরু প্রভা অ্যাকচুয়ালি বিষয়টা কি? কি হয়? এই যে ফ্রি রেডিকাল আয়নগুলো রইল, যেগুলো তড়িৎগ্রস্ত অণু বা পরমাণুর চৌম্বক বিক্ষেপের সময় কি হয়, মানে চৌম্বক ক্ষেত্র তো আছেই পৃথিবীর উপরে, ফলে এই আয়নগুলো একদিক থেকে আরেক দিকে ছুটে যায়। ঠিক আছে, তার জন্য কি সুমেরু আর কুমেরু অঞ্চলে এরকম আলোর বিচ্ছুরণ, খুব সুন্দর সুন্দর আলো দেখায়। এটা কি বলছি আমরা? মেরুজ্যোতি। কোন স্তর কৃত্রিম উপগ্রহগুলো, মহাকাশ স্টেশনগুলো সব পৃথিবীর চারিদিকে আবর্তন করছে? এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরটা প্রায় বায়ুশূন্য? আমি বলেছিলাম যে মোটামুটি বায়ু শূন্য হয় না, কিছু না কিছু আয়ন থেকেই থাকে, তো মোটামুটি ভাবে বায়ু শূন্য বলা যায় ম্যাগনেটোস্ফিয়ারকে। বায়ুমণ্ডলের কোন স্তরে উচ্চতা বাড়লেও উষ্ণতা বাড়ছে না? আমরা দেখলাম 1 ডিগ্রির জন্য 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জ, কিন্তু এমন একটা স্তর আছে বা এমন কিছু স্তর আছে যেখানে উচ্চতা বাড়লেও উষ্ণতা মোটামুটি ভাবে একই থাকে। সেটা হচ্ছে কোথায়? ট্রপোস্ফিয়ারও হয়, থার্মোস্ফিয়ার হয়, থার্মোস্ফিয়ার হয়, এক্সোস্ফিয়ার হয়। মোটামুটি 1200 তো 1200, -100 তো -100, প্রায় পুরোটা জুড়ে। বায়ুমণ্ডলের কোন স্তরে উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা হ্রাস পায়? তুমি উপর দিকে উঠছো কিন্তু উষ্ণতা তোমার হ্রাস পাচ্ছে, সেটা কোথায়? অবশ্যই ট্রপোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার। এই দুটো কথা মাথায় রাখবে। শুধু যে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির জন্য উষ্ণতা হ্রাস পাবে এমনটা নয়, ট্রপোস্ফিয়ারের পাশাপাশি কিন্তু মেসোস্ফিয়ারও তুমি হাইট বাড়াচ্ছ আর দেখবে মেসোস্ফিয়ারও উষ্ণতা কিন্তু ক্রমশ কমতে থাকছে। ল্যাপস রেট কাকে বলা হচ্ছে? বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণ বৃদ্ধির এই যে হারটা, ঠিক আছে, সেটাকে বিজ্ঞানের ভাষায় বলে ল্যাপস রেট। কোথাও উচ্চতা বাড়লে টেম্পারেচার ডাউন হচ্ছে, কোথাও উচ্চতা বাড়ছে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকছে, কোথাও উচ্চতা বাড়ছে টেম্পারেচারও বাড়ছে। তাহলে এটাকে বলা হয় কি? ল্যাপস রেট। মাথায় রাখবে। এই যে একটা ফল ডাউন হচ্ছে, ল্যাপস মানে কি? এই জানিস আমার একটা ইয়ার ল্যাপস হয়ে গেল, মানে একটা ইয়ার পড়ে গেল, ফেল মেরে গেছে, একটা বছর আমার গেল, তো সেইটাই হচ্ছে ল্যাপস রেট। বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপের পরিবর্তন কিভাবে ঘটে? একটু আগে দেখলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপও কিন্তু আস্তে আস্তে হ্রাস পাবে, কারণ খুব স্বভাবতই গ্যাসগুলো কমতে থাকছে, তার ডেন্সিটি কমতে থাকছে, ফলে তার চাপটা কমবেই। ঠিক আছে, এবং কোনখানে সবচেয়ে বেশি চাপ? আমাদের এখানে, অর্থাৎ একদম ভূপৃষ্ঠে কিন্তু বায়ুমণ্ডলের চাপটা সবচেয়ে বেশি, কারণ সব গ্যাস স্তরগুলো এর উপরে চাপ বা প্রেসার দিচ্ছে। আচ্ছা, অ্যালবেডো কি? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মাথায় রাখবে। অ্যালবেডো কি? সূর্য থেকে যে রশ্মিগুলো আসছে তার 60%ই কিন্তু ভূপৃষ্ঠ কে উত্তপ্ত করে, বাকি 40% আবার বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। এই যেটা ফিরে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে অ্যালবেডো। তাহলে কি? এই হচ্ছে পৃথিবী, তারপরে যে স্তরগুলো আছে, সূর্যের থেকে আসা বিভিন্ন রে, সেই সব তাপটা পৃথিবী নিচ্ছে না, প্রায় 60% নিচ্ছে, আর বাদবাকি তাপটা রিফ্লেক্ট হয়ে প্রায় 40% মহাশূন্যে আবার ফিরে যাচ্ছে। এই যে ফিরে যাচ্ছে এটাকে বলা হচ্ছে অ্যালবেডো। ঠিক আছে, কার্যকরী সৌর বিকিরণ কি? এই যে সূর্যরশ্মি 60% বায়ুমণ্ডলকে উত্তপ্ত করলো, এইটাই বলা হচ্ছে কার্যকরী, মানে যে অংশটা কাজ করছে বা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে সেটা 60% মতো। বছরে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি কত হচ্ছে? 0.05 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাও কিন্তু কম নয়, এক এক বছরে প্রায় 0.05 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ছে। আমরা যদি এখনো সচেতন না হয়, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড যদি কম উৎপাদন না করি, তাহলে আমরা কিছুদিন পরেই মালা ঘুরালাম। এখন বৈপরীত্য উত্তাপ কাকে বলা হচ্ছে? আমাদের সাধারণ যে নিয়ম, সেই নিয়ম অনুসারে কি হয় না, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়ছে ট্রপোস্ফিয়ারে, যে 6.4 করে করে আমার উষ্ণতা কমছে। কিন্তু কি হয়, কখনো কখনো উচ্চতা বাড়লেও বায়ুমণ্ডলের তাপমাত্রার সেরকম কোনো হ্রাস বৃদ্ধি হচ্ছে না, যেমন স্ট্র্যাটোস্ফিয়ারে এই ঘটনাটা ঘটে। আবার তার উপরে উঠে কোথাও আবার বেড়েও যায়। এই যে বৈপরীত্যটা, অর্থাৎ কোথাও উষ্ণতা বৃদ্ধিতে বাড়ছে, কোথাও কমছে, কোথাও সমান থাকছে। পার্বত্য এলাকায় যদি আমরা যাই সেখানে তুমি শান্ত আবহাওয়া দেখতে পাবে। ঠিক আছে, তো এই যে বৈপরীত্য, এটাকেই বলা হয় বৈপরীত্য উত্তাপ বা বৈপরীত্য টেম্পারেচার, যেটাকে একটু আগে আমরা ল্যাপস রেটও বললাম।
বেশ, এবারে পরিচালন কাকে বলে? পরিচালন স্রোত বলতে আমরা কি বুঝবো? যে পদ্ধতিটাতে তরল বা গ্যাসের যে কণাগুলো, তরল তো তরল আকারে থাকে না, ওগুলো গ্যাসীয় আকারেই থাকে বা জলীয় বাষ্প আকারে থাকে, যাই হোক সেটাকে আমরা তরলেই ধরলাম। ঠিক আছে, তরল বা গ্যাসের উত্তপ্ত যে কণাগুলো নিজেরাই কি করে, উষ্ণতর অঞ্চল থেকে শীতলতর অংশে স্থানান্তরিত হয় এবং তাপটাকে বয়ে নিয়ে আসে, তাকে পরিচালন বলে। তাহলে পরিচালনে কি, পরিচালন ব্যাপারটা কি? ধরো বায়ুমণ্ডলে প্রচুর কণা আছে, জলীয় বাষ্প আছে, এগুলো হাই টেম্পারেচার আছে, আবার তার নিচের দিকে যে কণাগুলো আছে এগুলো টেম্পারেচার কম। ধরে নাও এই টেম্পারেচার, সাপোজ আমি অ্যাজ একটা এক্সাম্পলের জন্য 73°C, আর এখানে টেম্পারেচারটা ধরে নাও 45°C। তো কি করবে, সবসময় আমরা জানি উষ্ণ থেকে শীতলের দিকে প্রবাহিত হবে, দিয়ে এইটাকে আরো টেম্পারেচারটা বাড়িয়ে 45 থেকে হয়তো 56° করে দিল। কি বললাম বুঝতে পারলে? এই যে প্রবাহটা, এই যে তাপমাত্রার প্রবাহ, ফ্লো অফ টেম্পারেচার, এটাকে বলা হচ্ছে পরিচলন। আর এই যে স্রোতটা, এই ঘটনাটা যেটা ঘটছে সেটাকে বলা হচ্ছে পরিচলন স্রোত। বুঝতে পারছো সবাই? কেউ কোনো রেসপন্স করছো না, যদি বুঝতে পারছো দয়া করে একটা ছোট লাইক করে দাও, ঠিক আছে? ভেরি গুড। যাও, চলো পরবর্তী অংশটা আমরা আসবো। এবারে বেশ কিছু এমসিকিউ করবো, তার আগে আর দু একটা ছোট জিনিস আছে, সেটা আমরা একটু জানি। পরিচালন স্রোত সম্পর্কে মোটামুটি বলে দিলাম, যে এখানে কি হয়, তোমার ওই আয়তন প্রসারের জন্য ঘনত্ব হ্রাস পায় ইত্যাদি, উত্তপ্ত অঞ্চল থেকে শীতলের দিকে যেতে থাকে, এটাকে বলে পরিচালন স্রোত। তো এই যে পরিচালন স্রোত, সেটা বায়ু প্রবাহ নিয়ন্ত্রণে কিন্তু সাহায্য করে। কেন? কারণ ভূপৃষ্ঠে যে কোনো বায়ু প্রাকৃতিক কোনো কারণ দুম করে হয়তো খুব উত্তপ্ত হয়ে গেছে, আয়তন বেড়ে গেছে, যখনই বায়ুর আয়তন বেড়ে যাবে তার ঘনত্ব হ্রাস পাবে। আমরা জানি ভি এর সঙ্গে ডেনসিটির সম্পর্ক, পরবর্তী সময় যখন তোমাদেরকে আমি করাবো ওটা, তখন দেখতে পাবে মাস ডেনসিটি রো তার সঙ্গে কি সম্পর্ক ইত্যাদি। একটা কথা এখন মনে রাখো, যে আয়তন বৃদ্ধি পেলে ঘনত্ব হ্রাস পাবে, ঠিক আছে? তাই কি হয়, এই বায়ুটা হালকা হয়ে উপরের দিকে উঠতে থাকে। এর ফলে কি হয়, ওই যে জায়গাটাতে, যে জায়গাটাতে ওই ওই অংশে টেম্পারেচারটা বেড়ে গেছিল, আয়তন টেম্পারেচার বেশি উত্তপ্ত হওয়ার জন্য আয়তন বেড়ে গেছে, ডেনসিটি কমে গেছে, উপরের দিকে উঠতে থাকছে, ফলে সেখানে একটা সাময়িক শূন্যতা সৃষ্টি হয়। এখন প্রকৃতি কখনোই শূন্যতাকে ভালোবাসে না, সে সবসময় পূরণ করবেই, ঠিক আছে? বাবা মারা গেছে, ছেলে হয়েছে, তখন আমরা ছেলেকেই বলি বাবা, অর্থাৎ শূন্যস্থান প্রকৃতি রাখতে চায় না। তখন সেই শূন্যস্থানটাকে ইয়ে করার জন্য কি, আশেপাশের অন্যান্য যে শীতল বাতাসটা আছে তারা ওই জায়গাটাতে দৌড়ে আসবে, তার ফলে কি হবে, একটা তাপ পরিচালিত হবে, কার দ্বারা? বায়ু কণাগুলোর দ্বারা। ফলে একটা চক্রাকার বা সার্কেল আকারে এই ঘটনাটা ঘটতে থাকবে। অর্থাৎ ওই টেম্পারেচার বৃদ্ধি পেয়ে সেই বায়ুটা উপরের দিকে উঠে যাবে, আবার পাশাপাশি শীতল স্রোত এখানে এসে ওই জায়গাটা ফিল আপ করবে, আবার সেই শীতলটা উত্তপ্ত আবার উঠে যাবে, আবার এই যে চক্রাকারে ঘটনাটা ঘটছে, এটাকেই বলি আমরা অ্যাকচুয়ালি পরিচলন স্রোত। আর এটাকে আমরা বলি বায়ু প্রবাহ। আমরা যে বাতাসটা দেখতে পাই ছুটে যায়, তার কারণ টেম্পারেচারের তফাতের জন্যই ওই গ্যাসিয়াস কণাগুলো সব দৌড়ে যায় এদিক থেকে ওদিক, ঠিক আছে? ঠান্ডার থেকে উষ্ণ, সরি উষ্ণ থেকে ঠান্ডা, তখনই আমরা বলি বায়ু প্রবাহ। ঝড় কি? ঝড়ের উদাহরণ যদি বলি তাহলে বুঝতেই পারছো যে উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে এই যে নিম্নচাপযুক্ত অঞ্চলে টেম্পারেচারের তফাৎটা যখন অনেক বেশি হয়ে যায়, 0 to 10 ডিগ্রি টেম্পারেচার তফাৎ, তখন একটা হালকা বায়ু পাবে। 0 থেকে 20 হয়ে গেলে আর একটু বায়ুর গতিটা বাড়বে। এবার ধরো কোথাও দেখলে 0 ডিগ্রি টেম্পারেচার আর কোথাও দেখা গেল 38 ডিগ্রি টেম্পারেচার, তখন বায়ুটা প্রচন্ড বেগে প্রবাহিত। এটাই ঝড়। বিভিন্ন ঝড় আছে, তোমরা জানো, সাইক্লোন আছে, টর্পেডো আছে, হ্যারিকেন আছে, টাইফুন আছে, ঠিক আছে? তাহলে ঝড় যদি বলি আমি কিভাবে সৃষ্টি হয়, না উচ্চ ও নিম্নচাপযুক্ত অঞ্চলে কি হয়, বায়ুচাপের একটা তারতম্য ঘটে, তার জন্য বায়ু প্রবাহ ঘটে। তাহলে কোনো কারণে ভূপৃষ্ঠ সংলগ্ন কোনো অঞ্চলের বায়ু যদি হঠাৎ করে অধিক উত্তপ্ত হয়ে যায়, বেশি উত্তপ্ত হয়ে যায়, তখন ওই অঞ্চলের বায়ু হালকা হয়ে উপরের দিকে উড়ে যাচ্ছে, ফলে সেখানে একটা নিম্নচাপের সৃষ্টি হয়। তখন আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু কি করে, ওই নিম্নচাপ অঞ্চলের দিকে তীর বেগে ছুটে আসে। বায়ুচাপের পার্থক্যটা যত বেশি হয়, আমি এইমাত্র উদাহরণ দিয়ে বললাম, ততই এই বায়ু প্রবাহের বেগটা বাড়বে, তখন আমরা বলি যে ঝড় হচ্ছে। আর উচ্চ গতিশক্তির কারণে প্রবাহমান বাতাস যখন বিধ্বংসী চেহারা আকার নিবে, তখনই সেটা আমরা ঝড় বলে পরিচিত হতে পারি। দেখো এই পর্যন্ত থিওরিটা আশা করি সবার ক্লিয়ার। যদি সবার ক্লিয়ার হয়েছে, সবাই একবার চিল্লিয়ে বলো হ্যাঁ স্যার ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী অংশ, হ্যাঁ ঝড় কিচ্ছু না, টেম্পারেচার চেঞ্জ। ধরো কি হলো, এইখানে একটা বায়ু
এখানে একটা বায়ু আছে, মানে বায়ুস্তর তো গোটাটাতেই আছে। এখানে বায়ুটা হঠাৎ করে হয়তো সূর্যের কিরণ এখানে বেশি পড়লো, মেঘ এখানে কম ছিল, আবার এইখানটায় ধরো মেঘ একটু বেশি ছিল, তাহলে সূর্যের আলোটা ডাইরেক্ট আসতে পারেনি, রিফ্লেক্ট হয়ে পালিয়ে গেছে, ফলে এখানে টেম্পারেচারটা কমে গেছে, এখানে টেম্পারেচারটা বেড়ে গেছে, কেননা সূর্যের আলো ডাইরেক্ট এখানে আসতে পেরেছে। ধরে নাও এই যে বায়ুটা, সেই বায়ুটার টেম্পারেচারটা সাপোজ ধরে নাও 10 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে, ঠিক আছে, না এটা বাড়বে, তাহলে এটা ধরো প্রায় 70 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে। আর এখানে যেখানে সূর্যের আলো এসে পৌঁছতে পারেনি, সেখানে ধরো ওই অংশটার টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। তাহলে কি করব, তাহলে এই জায়গাটা এই যে 70 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার ফলে এই বায়ু তো আর এখানে থাকবে না, সে আস্তে আস্তে উপর দিকে উঠে পালাবে, তখন এই ঠান্ডা যোগের বায়ুটা এসে একে অ্যাটাক করবে বা এই অংশটাকে ফিল আপ করার চেষ্টা করবে, এইটাই ঝড়। বুঝতে পারলে? বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? চলো এবারে ছোট ছোট এমসিকিউ কিছু আমরা দেখে নিই। চলো প্রথম প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উচ্চতার মান। ডান দিকে উত্তরগুলো দেওয়া আছে, যেহেতু তোমাদের পিডিএফটা প্রোভাইড করা হবে তার জন্য উত্তরগুলো দেখো না, চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো। 1000 কিমি, 1000 ফুট, 1000 মিটার, 750 মিটার, অবশ্যই 1000 কিমি। বায়ুমণ্ডলের উচ্চতার মান 1000 কিমি। আর যদি সেটাকে আমরা মিটারে করি তাহলে বুঝতে পারছো 1000-এর পেছনে আরো 3খানা জিরো লাগাও, ঠিক আছে। চলো, বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস আছে? অক্সিজেন, নাইট্রোজেন, ধূলিকণা নাকি জলীয় বাষ্প? অবশ্যই নাইট্রোজেন। নাইট্রোজেনের ভাগটা একটু আগেই দেখলে, তোমরা বলো বলো মুখে বলো, কোনো অসুবিধা নেই, এটা তো ওই জন্যই লাইভ ক্লাস, যে স্যার এইটা বা ওইটা, ঠিক আছে। একটু আগেই আমি যে তা দেখালাম। মোটামুটি ভাবে নাইট্রোজেন 78 ধরো, নাইট্রোজেন 78, অক্সিজেন প্রায় 20 বা 21 বলতে পারো, 0.93 হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলো, কার্বন ডাইঅক্সাইড 0.03, ঠিক আছে। তাহলে সবচেয়ে বেশি কে? নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে নিষ্ক্রিয় গ্যাস এবং কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। চলো তাহলে পরবর্তী প্রশ্নটা আমরা উত্তর পেয়ে গেছি। কি উত্তর হলো? পরবর্তী প্রশ্নের উত্তর হলো নাইট্রোজেন। ভূপৃষ্ঠে বায়ুর চাপের মান বায়ুমণ্ডলীয় চাপ এককে, এটা তো বলি, একটু বলে নিই। বায়ুমণ্ডলীয় যে চাপটা সেটা হচ্ছে প্রায় 1 পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, একদম ঠিক, 1.013, 1 পয়েন্ট ব্যারোমিটার চাপ, 1.013 ব্যারোমিটার চাপ। আচ্ছা, বায়ুমণ্ডলে 99.99 উপাদান ভূপৃষ্ঠ থেকে মোটামুটি কত উচ্চতার মধ্যে থাকে? ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতার মধ্যে থাকে? আমরা তো জানি এর ভাই ওটা ট্রপোস্ফিয়ারে থাকে, তাহলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা মোটামুটি ভাবে 80 কাছাকাছি বলতে পারবো, তাহলে 80, 80 হয়ে যাবে অ্যান্সার। এখানে দেখো 50 কিমি নেবো না, 800 কিমি নেবো না, 500 কিমি নেবো না, মোটামুটি 80 কিমির মধ্যেই পড়ে যায়। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর অবশ্যই ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সর্বোচ্চ একদম উপরে কোন স্তরটা আছে বলো? একটু আগেই তো করলাম, বলো। ম্যাগনেটোস্ফিয়ার, একদম ভেরি গুড, ম্যাগনেটোস্ফিয়ার, তাই না। বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটা সবচেয়ে বেশি গরম? উষ্ণতম স্তর কোনটা বলো তো? অপশনগুলো দেখো, এক্সোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। সবচেয়ে উষ্ণতম স্তর কিন্তু এক্সোস্ফিয়ার, ঠিক আছে। হ্যাঁ, সবচেয়ে উষ্ণতম স্তর পড়ছে এক্সোস্ফিয়ার। আর যদি বলি সবচেয়ে এই সরি ভুল বললাম, সেটাই তো ঠিক, ঊর্ধ্বতম স্তর, ঊর্ধ্বতম স্তর অর্থাৎ এক্সোস্ফিয়ার, তারপরে তো ম্যাগনেটোস্ফিয়ার পড়ছে, ঠিক আছে। আর যদি বলি বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটা, উষ্ণতম মানে উষ্ণতা সবচেয়ে বেশি থাকে, এক্সোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ঠিক আছে। শীতলতম স্তর বলো তো কোনটা হবে? স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ভেরি গুড, ঠিক বলেছো। বায়ুমণ্ডলের যে স্তরটা সবচেয়ে ঘনত্ব বেশি, সেটা তো সবাই জানে, ঘনত্ব ডেনসিটি বেশি, হ্যাঁ, ওজন আছে, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের ঘনত্ব সবচেয়ে বেশি। বায়ুমণ্ডলে যেটা ঘনত্ব সবচেয়ে কম, অবশ্যই ম্যাগনেটোস্ফিয়ার, সেখানে বায়ু কণা প্রায় থাকে না বললেই চলে, তাহলে ম্যাগনেটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের প্রতি কিমি উচ্চতার বৃষ্টিতে উষ্ণতা কি করে? 6.4 হারে কমে, অপশন বি নাকি। বায়ুমণ্ডলের কোন অংশে উষ্ণতা অপরিবর্তিত থাকে? একটু আগেই পড়লাম, বলো কোথায়, কোন অংশে উষ্ণতা অপরিবর্তিত থাকে? মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, কিন্তু এখানে উত্তর দেওয়া আছে ট্রোপোপজ। আচ্ছা ঠিক আছে, অ্যাকচুয়ালি ট্রোপোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের যেটা বিভেদ, হ্যাঁ সেইখানটা অ্যাকচুয়ালি ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার, না না মেসোস্ফিয়ার তো ভুল বললাম, স্ট্র্যাটোস্ফিয়ার অ্যাকচুয়ালি ওই ট্রোপোপজটাকেই বলছে, বুঝলে, মানে অরিজিনালি উত্তর কিন্তু গোটা স্ট্র্যাটোস্ফিয়ার জুড়েই হবে, এইটা স্ট্র্যাটোস্ফিয়ার হবে, অপশন ডি করো, ঠিক আছে।
বায়ুমণ্ডলের ওজনের মোট কত ভাগ ট্রপোস্ফিয়ার অন্তর্গত? 75, প্রায় 75%। এই মাত্রই দেখলাম। চলো পরবর্তী প্রশ্নগুলো এসো। বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় জল বৃষ্টি হয়? অবশ্যই ট্রপোস্ফিয়ার। বলো বলো চটপট বলো, আমি তো বলেই দিচ্ছি তোমাদের। ট্রপোস্ফিয়ার। হ্যাঁ, বায়ুমণ্ডলের কোন স্তরটাকে ক্ষুব্ধমণ্ডল বলে? ট্রপোস্ফিয়ারকে, কারণ এখানে ঝড় জল বৃষ্টি বেদম ঝামেলা ইত্যাদি হচ্ছে। ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার যেটা পড়েই দিয়েছি, তার বাইরে এমসিকিউ একটা উত্তরও হতে পারে না, ওগুলোর মধ্যে পড়বে। ট্রপোস্ফিয়ার স্তরে গড় উচ্চতা কত মোটামুটি ভাবে ভূপৃষ্ঠ থেকে? গড় উচ্চতা বলো মোটামুটি ভাবে। গড় গড় ট্রপোস্ফিয়ার স্তরের গড় উচ্চতা ভূপৃষ্ঠ থেকে একটাও হবে না, সব গোলমাল আছে, ছেড়ে দাও এটা। মোটামুটি ভাবে 80, এটা আমরা জানি। ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চলটাকে কি বলি? ট্রপোপজ। হ্যাঁ ঠিক। ট্রপোপজে যে তাপমাত্রাটা থাকে মোটামুটি ভাবে টেম্পারেচারটা কত হয়? প্রায় 55। এইটা আগে পড়া হয়নি, এটা জেনে রাখো। প্রায় 55 ডিগ্রি সেন্টিগ্রেড ট্রপোপজ। ঠিক আছে, মেসোপজ আমি বলি, ট্রপোপজ হচ্ছে প্রায় -55 ডিগ্রি। বায়ুমণ্ডলে কোন স্তরে জলচক্র আর উষ্ণতা নিয়ন্ত্রণ করে? অবশ্যই ট্রপোস্ফিয়ার, তাই না? কারণ এখানে ঝড় জল বৃষ্টি ইত্যাদি। হ্যাঁ, কোন স্তরে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ? ঝড় জল বৃষ্টি যেখানে হয় সেখানেই সর্বোচ্চ হবে, ফলে ট্রপোস্ফিয়ার। পৃথিবীর আবহাওয়া গঠনকারী বেশিরভাগ ঘটনা ঘটায় কোথায়? অবশ্যই ট্রপোস্ফিয়ারে, তাই না? ঝড় জল ইত্যাদি আবহাওয়া যেগুলো চেঞ্জ হচ্ছে। মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা সবচেয়ে কম, আর নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি। একটু আগেই তোমরা দেখলে। তাহলে এখানে কত হবে? 18 হবে না 8 হবে না 28 হবে না 88 হবে? 8 হবে, মনে রাখবে 8। দেখলে আর নিরক্ষীয় অঞ্চলে একটু বেশি হয়। তাহলে মেরু অঞ্চলে কত? মোটামুটি ভাবে 8। বৈপরীত্য উত্তাপ কখন মানে কোথায় দেখা যায়? আয়নোস্ফিয়ারে না এক্সোস্ফিয়ারে না ট্রপোস্ফিয়ারে নাকি? হ্যাঁ ঠিক ঠিক, বৈপরীত্য উত্তাপ ট্রপোস্ফিয়ারে আমরা দেখতে পাবো। বায়ুমণ্ডলের যে স্তরটাকে শান্তমণ্ডল বলছি, বুঝতে পারছো? ট্রপোস্ফিয়ারের উপরে যে বসে আছে স্ট্র্যাটোস্ফিয়ার। হ্যাঁ ঠিক, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর উষ্ণতা বাড়ে না কমে? না প্রথমে বাড়ে তারপরে কমে? প্রথমে কমে তারপরে বাড়ে। বাড়ে, মনে রাখবে। স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু কেন না ওজোন স্তরটা আছে, তাহলে উচ্চতা বাড়ছে, তাহলে আমার টেম্পারেচার বাড়বে। ঠিক আছে, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ছে, টেম্পারেচার ডাউন হবে। আচ্ছা, ওজোন গ্যাসের স্তর কোথায় দেখা যায়? ওজোন গ্যাস, ঠিক, বায়ুমণ্ডলে ওজোন স্তর যে রশ্মিকে শোষণ করে সেটা কি? ইউভি রে, অতিবেগুনি রশ্মি। ঠিক, অতিবেগুনি রশ্মি। আচ্ছা, স্ট্র্যাটোপজের উষ্ণতা কত? 0, 50, -50, 100? অপশন এ 0 ডিগ্রি, মাথায় রেখে দেবে, এটা আমারও জানা ছিল না। স্ট্র্যাটোপজের উষ্ণতা কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। বায়ুমণ্ডলের যে স্তরটার নাম ক্রোমোস্ফিয়ার, এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কিন্তু। হ্যাঁ, ভেরি গুড। ক্রোমোস্ফিয়ারটাকে বলা হয় তোমার ওজোনোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে স্তরটা ক্রোমোস্ফিয়ার বলে ওজোনোস্ফিয়ার, মাইন্ড ইট। প্রত্যেক বছর পৃথিবীর গড় উষ্ণতা কতবার বাড়ছে? 0.05 ডিগ্রি সেন্টিগ্রেড, না? তাহলে অপশন বি ঠিক। বায়ুমণ্ডলে কোন স্তরের মধ্যে দিয়ে জেট বিমান চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে, নাকি? ঠিক। বায়ুমণ্ডলে কোন স্তরে ভ্যান এলেন বিকিরণ, ওই একটু আগে যেটা দেখালাম যে বিকিরণটা, সেটা ভ্যান এলেন বিকিরণটা কোথায় দেখা যায়? মেসোস্ফিয়ারে। কেন না ওইখানে ইউভি রে, তারপরে আলট্রা ভায়োলেট, আলফা বিটা গামা, এগুলো সব রিফ্লেক্ট হচ্ছে, ওইটা মেসোস্ফিয়ার বলে। বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতার মান কত? সবচেয়ে কম কত? বায়ুমণ্ডলে মানে আমাদের এই নিয়ার, একদম ভেরি গুড, -50 ডিগ্রি সেন্টিগ্রেড। চলো পরের কটা আসবো। মেরুজ্যোতি কোথায় দেখা যায় বলো? মেরুজ্যোতি কোথায় দেখা যায়? হ্যাঁ অবশ্যই, যেখানে আয়ন আছে সেখানে ছাড়া মেরুজ্যোতি দেখতেই পাবে না, তাহলে আয়নোস্ফিয়ার। বায়ুমণ্ডলে যে স্তরে হাইড্রোজেন হিলিয়াম প্রভৃতি গ্যাস আয়নিত অবস্থায় থাকে, অবশ্যই আয়নিত অবস্থায় থাকে মানে আয়নোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের যে স্তরটা বেতার তরঙ্গ যোগাযোগ করতে সাহায্য করে, অবশ্যই আয়নোস্ফিয়ার। ওইখান থেকেই তো সমস্ত বেতার তরঙ্গগুলো ফিরে আসছে। আয়নোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমার উচ্চতা কত? এখানে উত্তর দিচ্ছে অপশন সি, 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। মনে রাখবে 1200 ডিগ্রি। আমি টেম্পারেচারের একটা লিস্ট তোমাদেরকে করে দেবো, ঠিক আছে? টেম্পারেচারটা মনে রাখাটা একটু দূরও হয়, আমারও অনেক সময় মনে থাকতে চায় না, একটা লিস্ট তার করে দেবো। মনে রাখবে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার বলছে কোন স্তরে কৃত্রিম উপগ্রহগুলো দেখা যায়? এটা তো জানি, কোথায়? এক্সোস্ফিয়ার, ঠিক। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে চাপ হ্রাসের তাত্ত্বিক মানে চাপ কোথায় কমতে থাকে? এবারে এখানে দেখো অপশন গুলো দিয়েছে, এটা দেখে তোমরা বলো। ওই পরপর ইয়েগুলো বলতে থাকো, তাহলেই তো চাপ তো কমবে। আরে বাবা, যত উপরে উঠবো
এক একটা স্তর পেরোবো তত চাপ কমবে। তাহলে প্রথমে ট্রোপোস্ফিয়ার, তারপরে দেখো হ্যাঁ স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার, তারপর আয়োনোস্ফিয়ার, তারপর এক্সোস্ফিয়ার ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখো কোথায় আছে অপশন সি, অপশন সি। আচ্ছা হোমোস্ফিয়ার, হ্যাঁ হোমোস্ফিয়ারে বায়ু স্তরের ঊর্ধ্বসীমা কত? 80, একটু আগেই দেখলে তো হোমোস্ফিয়ার আমি বললাম না, 0 থেকে 80, তারপরে 80 পরে হেটারোস্ফিয়ার, তাহলে 0 টু 80, অপশন সি। সূর্য থেকে পৃথিবীতে কি পদ্ধতিতে তাপ আসে? বিকিরণ পদ্ধতিতে তাপ আসে। সূর্য, এটা মাথায় রেখে দেবে, খুব কমন একটা কোশ্চেন। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতি। কার্যকরী সৌর বিকিরণ 60%, আর 40% তো ফিরে যায়। সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের তুলনায় ভূপৃষ্ঠ থেকে 32 কিমি উচ্চতায় বায়ুর চাপ কত কম হয়? প্রায় 2 ডিগ্রি। এটা এখন করো না, এটা আমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে দেখাবো পরে। উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুর চাপের কি হয়? উচ্চতা যত বাড়ছে তত বায়ুর চাপ কি হয়? হ্রাস পায়। হ্যাঁ কারণ হ্যাঁ সেখানে তো ডেনসিটি কমতেই থাকবে, ফলে হ্রাস পাবে। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে আমরা অনেকগুলো এমসিকিউ কিন্তু আলোচনা করে নিয়েছি। হ্যাঁ বলো, কোনটা বলো তো, কোনটা একদম ফার্স্টটা যাচ্ছি না, এক একটা এই, হ্যাঁ বলো কি আছে? ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উচ্চতার মান 10,000ই তো আছে। ও এটা 1,000, হ্যাঁ আমি লক্ষ্যই করিনি। ঠিকই ঠিকই বলেছি, ঠিক ঠিক, ভেরি গুড। চলো এবার পরবর্তী অংশটাতে আসি। হ্যাঁ দুটো শূন্য অ্যাড হবে, ঠিক। দেখো পরবর্তী যে প্রশ্নগুলো আছে এগুলো অতটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। ওজোন স্তর কি জানো? ওজোন গ্যাস, ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়, এগুলো পরপর রেডি মারবে। যেটা দরকার আমি সেটি বলে দিচ্ছি। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজনের পরিমাণ স্থির, ব্যাখ্যা করো। কেন? বুঝতেই পারছো, কারণ কি ওখানে ম্যাক্সিমাম ওজনটা প্রায় একটু আগেই দেখলে প্রায় 95% ওজোন স্তরটা হচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে, বাকি 5% ট্রোপোস্ফিয়ার বা বায়ুমণ্ডলের কাছে এই ভূপৃষ্ঠের প্রায় কাছাকাছি থাকে। ফলে সেখানে কি হয়, ওজোন স্তরের গ্যাসের ওজোন গ্যাসের পরিমাণটা স্থির। যদি কমে যায় তখন আমরা সেটাকে হোল বলবো। বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককের সাহায্যে প্রকাশ করা হয়? বিজ্ঞানী ডবসনের নাম অনুসারে ডবসন এককে, ডিউ, এটা মাথায় রাখবে। ওজোন স্তরের ডেনসিটি কোন এককে প্রকাশ করা হয়? ডবসন, ডবসন। ঠিক আছে, কেন বলতো? কারণ বিজ্ঞানী কি করেছিল একবার ওই তোমার মানে অ্যাকচুয়ালি ওজোন স্তরটা ভালো পরিমাপ করা হয় মেরুতে, বুঝলি, অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা যখন গেছিল দেখলো ওজোন স্তরের প্রায় -40 নেমে গেছিল, দিয়ে ভাবলো যন্ত্রে ভুল আছে, ডবসন যন্ত্রটা দেখলো ভুল আছে, দিয়ে 1 বছর পর আবার গেছিল, তখন দেখলো -60 ডিগ্রি, আরো বাজে হয়েছে ওজোন স্তর। ও বললো কি জানি, তাহলে অন্য একটা জায়গাতে গিয়ে দেখি, মানে সেন্টার গুলো তো বিভিন্ন জায়গায় অ্যান্টার্কটিকার। তাহলে ও ভাবলো যে হতে পারে এই জায়গাটাতে হয়তো কিছু প্রবলেম আছে, অন্য একটা রিসার্চ সেন্টারে যাই। দিয়ে সেখানে আরো প্রায় 1 বছর পর গেল, সেখানে দেখছি আরো বাজে অবস্থা। তখন ও নাসাকে জানিয়েছিল যে দেখো এইরকম কিন্তু ওজোন স্তরের একটা তফাৎ আমরা পাচ্ছি, আমি পাচ্ছি। নাসা প্রথমে হেসেছিল, তারপরে বলেছিল যে না না ঠিকই বলেছে, ওজোন স্তর কিন্তু একটা হোল দেখা দিয়েছে, বা ওইখানে ওজোন স্তরের গর্তটা বা ডেন্সিটিটা কমে গেছে। বুঝতে পারছো, এইটা হচ্ছে আলটিমেটলি তখন এটার গল্পটা আর কি। হ্যাঁ, তো যাই হোক ডবসন এককে কিন্তু প্রকাশ করা হয়। এই গ্যাসের ঘনত্ব নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে কম 250 ডবসন, আর নাতিশীতোষ্ণ অঞ্চলে 350 ডবসন, উপমেরু অঞ্চলে 450 ডবসন। বায়ুমণ্ডল ওজোন গ্যাস যে পরিমাপ করা হয় সেটা অবশ্যই ডবসনেই পরিমাপ করা হবে, সেটাকে ডবসন স্পেকট্রোমিটার বলা হয়। কি বলা হয়? ডবসন স্পেকট্রোমিটার। ওজোন গহ্বর বলতে কি বুঝি? তো একটু আগেই বললাম যে আমাদের কলকারখানা ইত্যাদির জন্য যে সিএফসি বেরোচ্ছে, নাইট্রোজেন অক্সাইড বেরোচ্ছে, N2 হ্যালন ইত্যাদি, সেগুলো কি করে স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজোন স্তরটা ক্ষতিগ্রস্ত করছে। কেন? না কারণ সেটাকে অক্সিজেন এবং ওজনে ভেঙে দিচ্ছে। তো বিজ্ঞানী ফোরম্যান আন্টার্কটিকা, এই যে হ্যাঁ ওই বিজ্ঞানীর নাম ছিল ফোরম্যান, অ্যান্টার্কটিকা অঞ্চলে ওই স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজোন স্তরে এই ক্ষয়টাকে প্রথম লক্ষ্য করেছিল। তিনি এই অবস্থার নাম দেন ওজোন হোল বা ওজোন। বুঝতে পেরেছ, মানে ওজন বলতেও বুঝিয়েছিল কিছু নেই যেখানে। পৃথিবীর কোথায় ওজোন স্তরের ক্ষয় সব থেকে বেশি? ওই অ্যান্টার্কটিকায় বললাম যে অ্যান্টার্কটিকায় এই ঘটনাটা ঘটেছিল।
দক্ষিণ গোলার্ধ অ্যান্টার্কটিকা মহাদেশের উপরে। ওডিএস আর ওডিপি পুরো নাম কি? ওডিএস কি? ওজন ডেপ্লেটিং সাবস্টেন্সেস, মানে ওজন ডিপ্লেট করছে, কমাচ্ছে। আমরা বলি না রক্তের ডিপ্লেট, রক্তের অনুচক্রিকা ডিপ্লেট হচ্ছে মানে কমছে। ওডিপি ডিপ্লেটিং পোটেনশিয়াল, তার ক্ষমতাটা কত, সেইটা হচ্ছে ওডিপি। আর ওডিএস, এস ফর সাবস্টেন্স, পি ফর পোটেনশিয়াল। ওজন বিনষ্টকারী পদার্থ এতক্ষণ ধরে ইত্যাদি বললাম। সিএফসি, এইচসিএফসি, এই যে এইচসিএফসিটা কিন্তু একটু কম, এখন এটা মোটামুটি ব্যবহার করা হয়। আসলে এইচসিএফসিটা অতটা ক্ষতি করে না, এখন এটা কিন্তু ব্যবহার করা হয়, কিন্তু সিএফসিটা অনেক পরিমাণে কমিয়ে দিয়েছে সারা পৃথিবী জুড়ে। তাছাড়া ধরো ক্লোরোফর্ম, মিথাইল আইসোলেট ইত্যাদি সমস্তগুলো কিন্তু ওজন স্তরকে শেষ করে। কিন্তু বলা হচ্ছে জানো, একটা নতুন রিসার্চে, যে মোটামুটি 2066-তে ওজন স্তর আবার আগের মতোই নর্মাল হয়ে যাবে, মানে যে হারে আমরা সিএফসি কে বর্জন করছি। এটা একটা ভালো জিনিস, পৃথিবীর সব দেশ চাইলে কিনাই করতে পারে, এটা তার একটা উদাহরণ। ওজন স্তর এত বড় হোল হয়েছিল এবং সেটা এত তীব্র পরিমাণে বাড়ছিল যে মোটামুটি আর 10 বছরের মধ্যে ওজন স্তর বলে কিছু থাকতো না এবং আমরা সবাই মারা যেতাম। তখন ওই কনভেনশন থেকে 198টা দেশ সবাই মিলে একসাথে ওজন স্তরটাকে ঠিক করেছে এবং একদম আবার আগের মতোই রিপেয়ার করে ফেলেছে। তাহলে বুঝতে পারছো, সবাই যদি ইউনিটি থাকি, ইউনিটি থাকি, তাহলে অবশ্যই যে কোনো প্রবলেমকে মোকাবিলা করতে পারবো। যাই হোক, সিএফসির পুরো নাম কি? ওই যে বললাম ক্লোরোফ্লুরোকার্বন। সিএফসি গ্যাস কোথায় ব্যবহার করা হয়? ফ্রিজে, এসি, রেফ্রিজারেটর ইত্যাদি সমস্ত। ঠিক। এই সিএফসির পুরো নাম কি? হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন। কি? এইচ ফর হাইড্রো, সি ফর ফ্লোরো, এফ ফর ফ্লুরো, সি ফর কার্বন। ঠিক আছে। আচ্ছা, হ্যালন কি? ব্রোমিন। ব্রোমিন দিয়ে তৈরি যেগুলো হাইড্রোকার্বন হয়, যেগুলো ধরো মোটামুটি ওই আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপক যন্ত্রগুলোতে ব্যবহার করা হয়, তাকেই বলা হচ্ছে হ্যালোন। ঠিক আছে, তাকে কি বলা হচ্ছে? হ্যালোন। আচ্ছা, বায়ুমণ্ডলে ওজোন স্তরের বেশিরভাগ ওজোন বিন্যাসের জন্য দায়ী কি? ওই মোটামুটি ভাবে N2 নাইট্রাস অক্সাইড, আর প্রায় 60% নাকি N2ও দায়ী, তারপরে সিএফসিও দায়ী। সিএফসি ও হ্যালোজেনের মধ্যে, হ্যালোনের মধ্যে কোনটার দ্বারা ওজোন গ্যাস বেশি ক্ষতিগ্রস্ত হয়? হ্যালোন যৌগের ব্রোমিন পরমাণুর ওজোন ধ্বংসকারী ক্ষমতা সিএফসি এর ক্লোরিন পরমাণুতে বেশি, কিন্তু বাস্তবে হ্যালন পৃথিবীতে কম উৎপন্ন হয়, সিএফসি অনেক বেশি উৎপন্ন এবং ব্যবহৃত হয়। একটা সক্রিয় ক্লোরিন পরমাণু কতগুলা অণুর বিয়োজন ঘটাতে পারে? 10টা। সরি, এটা কিন্তু ভুল আছে। একটি সক্রিয় ক্লোরিন পরমাণু প্রায় লক্ষাধিক ওজন অণুর বিয়োজন, লক্ষাধিক করতে পারে না, 10টা পারে। এটা কিন্তু ভুল আছে, বুঝলে? একটা সক্রিয় ক্লোরিন 10টা ওজনকে ভেঙে দিতে পারে, 10টা ওজনকে ভেঙে ফ্রি অক্সিজেন বার করতে পারে, লক্ষাধিক না। এবার সেই ক্লোরিনটা গিয়ে আবার একটাকে করে, মানে কি হয় জানো তো? O3, তাকে জাইমান ক্লোরিন বিয়োজিত করে O2 প্লাস ClO তৈরি করে। এই ClOটা আবার সূর্যালোক পড়ে, এটা ভেঙে যায় Cl এবং আবার একটা O কে ফ্রি করে দেয়, সেই O আবার একটা ফ্রি ওয়ের সঙ্গে যুক্ত আবার O2 তৈরি হয়। আদত O3 ভেঙে যাচ্ছে, এই ক্লোরিন আবার কি করে? O3 কে আবার একটা O3 কে অ্যাটাক করে, এখান থেকে আবার একটা O নিষ্কাশন করে, এখান থেকে আবার একটা, তারপরে ওই একই রকম ভাবে এসে আবার একটা O3 কে। তো এরকম আমি যতদূর জানতাম 10টাকেই ও ইয়ে করতে পারে। এখানে লক্ষাধিক কেন লেখা আছে জানি না, লক্ষাধিক হয় না, 10টাই হয়। মনে রাখবে 10টা অণুর কিন্তু বিয়োজন ঘটাতে পারে। এবার দেখো, বলছে ওজোন স্তর ধ্বংস হওয়ার কারণগুলি, দরকার নেই, ওটা আমরা জানি। হ্যালোন তো দেখলে, বিক্রিয়া অংশের মধ্যে অতটা দরকার হয় না, প্রভাবগুলোর দরকার হয় না। হ্যাঁ, এইখানটা একটু দেখে নাও, বাস্তুতন্ত্রের উপর প্রভাব, এটার জন্য ইভিএস, এটা আবার ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি হয়? যেটা বৃষ্টিচক্র, তার বিঘ্ন ঘটাবে ওজোন স্তর ধ্বংস হবে। অতিবেগুনি রশ্মির প্রভাবে বনভূমি ধ্বংস হবে, প্ল্যাঙ্কটন ধ্বংস হবে, মাছের খাবার কমবে, সামুদ্রিক জলজ যে বাস্তুতন্ত্র সেটা বিঘ্নিত হবে, বৃক্ষ উদ্ভিদ আস্তে আস্তে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। কেন না? ক্লোরোফিলের পরিমাণটা কমে যাবে। ঠিক আছে, এবং কি খাদ্যমান খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। ফলে ফলে খুব স্বাভাবিকভাবেই আমরা খাদ্য পিরামিড থেকে কি জানি, যে তলাটা যদি ইফেক্টিভ হয় তাহলে সেই প্রভাব উপরে গিয়েও পড়বে, ফলে বাস্তুতন্ত্রটা আস্তে আস্তে বিনষ্ট হয়ে যাবে এবং বিপন্ন হবে। এইটা একটু দেখে নাও। মন্ট্রিল প্রোটোকল এটা কি? এটা জেনে রাখো। বায়ুমণ্ডলের ওজোন স্তরকে সুরক্ষিত করা না গেলে অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক যে প্রভাবগুলো
সেগুলো জীবগুলোকে ধ্বংস করে দেবে। এই জন্যই পৃথিবীব্যাপী আলোচনা সংখ্যকের সঙ্গে 16ই সেপ্টেম্বর 1987, মাইন্ড ইট, 16ই সেপ্টেম্বর 1987 কানাডায় মন্ট্রিল নামক একটা জায়গাতে 35টা দেশের প্রতিনিধিরা সব একসাথে হয়ে ওজোন বিনাশকারী বস্তু, বিশেষ করে সিএফসি ওপর মন্ট্রিল দলিল বা প্রোটোকল নামে একটা নিয়মাবলী তৈরি করেছিল। এটাকে বলা হয় মন্ট্রিল প্রোটোকল। কোথায়? মন্ট্রিল শহর। কোথায়? সে মন্ট্রিলটা কোথায়? কানাডাতে। কত সাল বা কত ডেটে? 16ই সেপ্টেম্বর 1987 সাল। কটা দেশ? 35টা দেশ একসাথে মিলিত হয়ে এটা বিনষ্ট করেছে। এর মূল বিষয়টা একটু জেনে নাও। 1995 এর মধ্যে সিএফসির ব্যবহার যাতে 50% কমানো যায়, 2000 সাল নাগাদ সিএফসির ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ হবে, যেটা আমি একটু আগেই বলছিলাম, হয়েওছে তাই। ক্লোরিন জাতীয় গ্যাসের উৎপাদন ধাপে ধাপে কমানো হবে, কারণ ক্লোরিনটাই তো সবচেয়ে বেশি O3টাকে বিনষ্ট করছে। 2000 সাল নাগাদ সম্পূর্ণ বন্ধ করে দেবো। 2016তে এই যে অষ্টম সংশোধনে এই কথাটা বলা হয়েছিল যে 2050 থেকে 2070, তোমাদের একটু আগে উল্লেখ করলাম না 2066 ধরা হয় ওজোন স্তরের পুরুত্বকে। 1980 সালের ওজোন স্তর, মানে 1980 সালে ওজোন স্তর যেমন ছিল যখন প্রথম ঘটনাটা ধরা পড়েছিল, সেই সময় ওজোন স্তর যেমন ছিল ঠিক সেরকম জায়গাতে ফিরিয়ে আনবো 2066 নাগাদ। অর্থাৎ পুরো একটা বাউন্ডারি দিয়ে রেখেছে 2050 থেকে 2070 এর মধ্যে। তারপর পদক্ষেপ ওসব জেনে লাভ নেই। স্প্রে বোতল থেকে যে সুগন্ধি স্প্রে করা হয় সেটা ক্ষতিকারক কেন? কারণ সুগন্ধি স্প্রে যে বোতলটা থাকে সেগুলোর মধ্যে বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ থাকে, যেমন ক্লোরোফ্লোরো কার্বন। কেন বলতো? কারণ দেখবে ঘরের একটা কোণাতে সেন্ট লাগালে সঙ্গে সঙ্গে তুমি আর একটা কোণাতে গন্ধ পেয়ে গেলে, কেননা ওটা ফিউশন এবং ফুশন প্রপার্টির জন্য। ঠিক আছে, অর্থাৎ ওইটা গ্যাসিয়াস অবস্থাতে খুব তাড়াতাড়ি, গ্যাস তো খুব তাড়াতাড়ি ফ্লো হতে পারে, সবচেয়ে কম ফ্লো হয় সলিড, তারপরে হচ্ছে তোমার লিকুইড, তারপর গ্যাসিয়াস। গ্যাসিয়াসের ফ্লুইডিটিটা সবচেয়ে বেশি, যার ফলে এক স্থান থেকে আরেক স্থানে খুব তাড়াতাড়ি চলে যেতে পারে। কেন? ওই যে ক্লোরোফ্লোরো কার্বন থাকছে, আর এই ক্লোরোফ্লোরো কার্বনই প্রতিবিম্ব রশ্মিটাকে বেদম রকম ভাবে শোষণ করে, যার জন্য কিন্তু সেন্ট ব্যাপারটা খুব একটা যে ভালো এমনটা নয়। ফলে গায়ে দুর্গন্ধ হোক, সেন্ট খুব বেশি মেখো না। যে পরেরটা, অক্সিজেনের তুলনায় ওজনের বাষ্প ঘনত্ব বেশি হওয়া সত্ত্বেও বায়ুমণ্ডলের উপর স্তরেই কেন ওজনটা থাকে? তার কারণ হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে সূর্য থেকে যে আলোটা আসে অতিবেগুনি রশ্মির প্রভাবে অণুটাকে উৎপন্ন করতে পারে। কেন উৎপন্ন করতে পারে? কারণ ওটা O3টাকে ভেঙে দিতে পারে। ভেঙে দিতে পারে, একটু আগেই বললাম অক্সিজেন আর জায়মান অক্সিজেন তৈরি করে, এই জায়মান অক্সিজেন আবার একটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে O3 তৈরি করে, যার জন্য ওই স্তরেই বেশি দেখা যায়। কেননা ওই স্তরেই সবচেয়ে বেশি অতিবেগুনি রশ্মিটা শোষিত হচ্ছে, আর ট্রোপোস্ফিয়ারের তুলনায় এখানে বায়ুর চাপটাও কম, ফলে ওরা ওই জায়গাটাতে লক হয়ে যেতে পারে। ঠিক আছে, অর্থাৎ O3 ওইখানটাতে লক হয়ে যেতে পারে উচ্চ উষ্ণতা নিম্ন চাপে। O3 অণুর গতিবেগটাও বেশি হয়, ঘনত্বটা কিন্তু সেই জায়গাতে কম থাকে। তাই মনে রাখবে উপর স্তরে O3টা সাধারণত থাকে। সুপারসনিক বা দ্রুতগামী জেট প্লেন থেকে নির্গত গ্যাসগুলো কিভাবে ওজোন স্তরে বিনাশ ঘটায়? ঠিক আছে, একটু আগেই দেখলে যে সুপারসনিক থেকে যে গ্যাসটা বেরোয় সেটাতে নাইট্রোজেন একটা মূল উপাদান, ফলে N2O এবং NO খুব বেশি পরিমাণে কিন্তু এই বিভিন্ন বিমান, সুপারসনিক জেট ইত্যাদিগুলোর থেকে বের হয়, যেটা ওজোন স্তরটাকে শেষ করে দিতে পারে। ক্লোরিন, নাইট্রোজেন এগুলো হচ্ছে ওজনের জম। বুঝতে পেরেছো? ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারে সিএফসির ভূমিকা ছেড়ে দাও। ওজোন হল কিভাবে গ্লোবাল ওয়ার্মিং ঘটায় বুঝতেই পারছো। ওজোন হল দিয়ে কি হবে? ইউভি রেটা ঢুকে যাবে, সিএফসি ওজোন স্তরটাকে আরো বাড়িয়ে দেবে, কসমিক রে গুলো ঢুকতে থাকবে, ফলে খুব স্বভাবতই এই যে ওজোন হোলটা দিয়ে যে সূর্যের আলো থেকে আগত যে অতিবেগুনি রশ্মি টশ্মিগুলো ইয়ে হচ্ছিল সেগুলো আর প্রোটেক্ট হবে না, সরাসরি পৃথিবীতে আসবে, ফলে 60 ডিগ্রি থেকে 80-90 পর্যন্ত চলে যাবে। যে টেম্পারেচারটা আমাদের পৃথিবী দ্বারা শোষিত হচ্ছিল সেই টেম্পারেচারটা বেড়ে যাবে, খুব স্বভাবতই পৃথিবীর তাপটাও বেড়ে যাবে। ওকে, তাহলে আজকে কি এই পর্যন্ত রাখবো? হ্যালো, ঠিক আজকে তো অনেক, এখানে আছে 136। পরের দিন গ্রিন হাউস প্রভাব গ্লোবাল ওয়ার্মিং, এমসিকিউ গুলো বলছো করে দেবো, ঠিক আছে, তাহলে এমসিকিউ গুলো করে নাও। হুম, বায়ুমণ্ডলে ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের এককের নাম কি? ডবসন, এইমাত্র পড়লে। ঠিক,
সাধারণভাবে ওজোন স্তর গঠিত হয় ইভিউ এর সঙ্গে O3 এর বিক্রিয়া দেখলে O3 তার সঙ্গে সরি হ্যাঁ ঠিক বিক্রিয়ায় কি হয় O2 প্লাস ও হয়, এই জায়মান ওটা আবার অক্সিজেনের সঙ্গে যোগ হয়ে O3 তৈরি করতে থাকে। তাহলে অপশন বি। নিচের কোনটা ওজোন স্তরকে রক্ষা নাকি ক্ষয় করে না? ক্ষয় করে না, হ্যাঁ কোনটা? হ্যাঁ ঠিক, এন জাতীয় আর সি জাতীয় তো বেশি ক্ষয় করে বললাম, তাহলে এটা হবে না, এটা হবে না, সিএফসি তো হবেই না। CO2 কার্বন ডাইঅক্সাইড কিন্তু ওজোন স্তরের ক্ষতি করে না বাবা, ঠিক আছে। সুপারসনিক এক্সপ্লোশন থেকে নির্গত নাইট্রোজেনের যে অক্সাইডটি ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করে N2O, ঠিক আছে। এনও বটে, কিন্তু N2টা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে বলে N2ওটাও করেছে আর কি, বুঝলে। যাই হোক, ওজোনোস্ফিয়ারে ওজনের গাঢ়ত্ব মোটামুটি ভাবে কত? 10 ppm, মনে রাখবে 10 ppm ওজনের ঘনত্ব। আচ্ছা, ওজোন স্তর ক্ষয়ের, হ্যাঁ ওজোন স্তর ক্ষয়ের ক্ষতিকারক প্রভাব কোনটা? ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি, হ্যাঁ হবে। শস্যের উৎপাদন হ্রাস পাবে, ক্লোরোফিল কমে যাবে, ত্বকের ক্যান্সার তো হবেই, সবকটাই। ওজোন হোল শব্দটা প্রথম কে ব্যবহার করেছিল? ফোরম্যান, ফেয়ারম্যান, ফেদারম্যান, কোনোটাই না, ফোরম্যান, বিজ্ঞানী ফোরম্যান, একটু আগে পড়লে না। স্ট্র্যাটোস্ফিয়ার ওজনের উৎপাদনের হ্রাস হ্রাস করে। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজনের উৎপাদন, হ্যাঁ কে হ্রাস করে? CH3, Cl, I, Cl2, ক্লোরিন, বললাম না একটা জার্মান ক্লোরিন 10টা অণুকে ভেঙে দিতে পারে, O3 অণুকে ভেঙে দিতে পারে। ওজোন স্তরের ক্ষয় সব থেকে বেশি কোন অঞ্চলে হয়? অ্যান্টার্কটিকা অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে কিন্তু না, হাইটটা বেশি দেয়। অ্যান্টার্কটিকা অঞ্চলে ওজোন স্তরের সবচেয়ে বেশি হয় কোন মাসে? সেপ্টেম্বর নভেম্বর মাসে ওজোন স্তরের ক্ষতি সবচেয়ে বেশি হয় সেপ্টেম্বর টু নভেম্বর মাসে। কেন বলো তো? হ্যাঁ হ্যাঁ ঠিক, তার কারণ হচ্ছে তার আগে যেটা মোটামুটি গোটা পৃথিবী জুড়ে গ্রীষ্মকালটা মোটামুটি ভাবে থাকে, এবং সেই তখন শীত তাপ নিয়ন্ত্রিত যন্ত্রগুলো বেশি ব্যবহার হয়, এবং আইসক্রিম ইত্যাদি সমস্ত সব জিনিসপত্র মানে ঠান্ডা রাখার জন্য জিনিসগুলো বেশি ব্যবহৃত, ফলে সিএফসি বা HCFC বেশি ইউজ হয়। যার জন্য সেই সময়টা সেপ্টেম্বর, মানে তারপর আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, আর ওই সময় কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয়, তাহলে ওই সময় কিন্তু ওজোন স্তর সবচেয়ে বেশি ক্ষয় হয়। আচ্ছা, বায়ুমণ্ডলের ওজোন স্তর বিন্যাসে সবচেয়ে বেশি দায়ী কে? নাইট্রাস অক্সাইড, সবচেয়ে বেশি দায়ী নাইট্রাস অক্সাইড, N2O। সিএফসিও বটে, হ্যালোনও বটে, মিথেনও বটে, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে N2। প্রাকৃতিক সৌরপর্দা কে? ওজোন স্তর। অ্যান্টার্কটিকা ওজোন স্তর ক্ষয়কারী যৌগটা কি? ওই যে ক্লোরিন নাইট্রেট, একটু আগে বললাম ওজোন স্তরকে ইয়ে করে, ক্লোরিন নাইট্রেট দেখালাম না, একটা ক্লোরিন অণু 10টাকে বিভাজিত করে দিতে পারে। পৃথিবীর কোন অঞ্চলে ওজোন স্তর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? অ্যান্টার্কটিকা অঞ্চলে, মানে মেরু অঞ্চলে। হিমায়ক ঘরে বা হিমায়ক যন্ত্রে কোন ওজোন স্তর বিনাশকারী পদার্থ থাকে? ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি। সিএফসি, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত রাখি নাকি? ঠিক, আজকে যতটা পড়াও ভেবেছিলাম ততটা হলো না যদি, বলো। আজকে কি বার জানো? তোমাদের রুটিনটা দেওয়া, হ্যাঁ কি আছে? না, আজকে তো ম্যাথ আমার রেকর্ডেড ক্লাস আছে। ওই সময় তোমাদের একটা জিআই ক্লাস রেকর্ড করবো আমি, যার জন্য এই দুটো দিন তোমাদের রেকর্ডেডই রেখেছি। ঠিক আছে, 7টার সময় তোমাদের রেকর্ডেড ক্লাস। আজকে কি বার জানো? আজকে হচ্ছে তোমার মঙ্গলবার না? দাঁড়া এক মিনিট, না তোমাদের তো জিকে ক্লাসটা মঙ্গলবার নেই। ঠিক আছে, চলো রাখলাম, হ্যাঁ, টাটা।